গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। রাতের অন্ধকারে কোনো মূর্তিকেই স্পষ্ট করে বোঝা গেল না, তবে দ্বিতীয় মূর্তিটা এগিয়ে এসে গাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই ইঞ্জিনটা স্টার্ট হলো। যে যেখানে খাপটি মেরেছিল সবাই রে রে করে ছুটে এসে ধরল গাড়িটাকে। সবার হাতেই বন্দুক, কিন্তু তার মধ্যেও চালক যে এতটা হঠকারিতা করবে তাকে বুঝতে পারেনি। চলন্ত গাড়ি হঠাৎ করে বুনো জন্তুর মতো গতি তুলে ছুটতে শুরু করলো। সুন্দরবাবু গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠল। বলাই বাহুল্য, গাড়ি থামল না। সে তখন উল্কা গতিতে সকলের চোখের সামনে দিয়েই ছুটে চলেছে। বন্দুক চড়াও, ফায়ার! গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের প্রথম গল্প, নবযুগের মহাদানব। এরপরেও জয়ন্ত মানিকের আরও গল্প নিয়ে আমরা আসব আপনাদের সামনে। আজকের গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে শুভ ও অভ্র। গল্পের আর্ট ওয়ার্ক সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের জয়ন্ত মানিকের গল্প নবযুগের মহাদানব। কলকাতার মায়া কাটিয়ে জয়ন্ত আর মানিক বাসা বেঁধেছিল পুরীর সমুদ্র তটে, একেবারে একদিকের শেষ বাড়িতে। সেখানে মানুষের আনাগোনা খুব কম। চোখ খুললেই দেখা যায় কেবল নীল সাগরের তরঙ্গের পর তরঙ্গ সাদা ফেনার মালা পরে সুদীর্ঘ সৈকতের ওপর আছড়ে পড়ছে। নিশ্চিন্ত মনে আলস্যের ভিতর থেকে ঘুমিয়ে খেয়ে সুখ স্বপ্ন দেখে পরম আনন্দে বেশ কেটে যাচ্ছিল দিনের পর দিন। সূর্যোদয়ের সাথে সাথে বেড়াতে বেরিয়ে প্রাতঃভ্রমণ, তারপর দুপুরে সমুদ্রের নীল জলে ডুব এবং বিকেলে নুলিয়াদের ডিঙায় চেপে সাগর ভ্রমণ, আর রাত্রে সমুদ্রের সোনালি বিচের ওপর গা এলিয়ে দিয়ে হাজারো তারার আকাশের দর্শন। কলকাতার কথা তাদের মনে পড়তো না, কিন্তু আচমকাই একদিন তিলোত্তমা নগরী তাদের মনে পড়ল আরো একবার। সেদিন বিকেলের কথা। জয়ন্তর হাতে এসে পৌঁছলো একখানা জরুরি টেলিগ্রাম। অবিলম্বে কলকাতায় চলে এসো তোমরা। ভয়াবহ মামলা, কোনো গতিকে বেঁচে গিয়েছি। ঘটনার পর ঘটনা, তোমরা নেই বলে অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। ইতি সুন্দর। বুঝলে মানিক, আমরা ছাড়তে চাইলেও রহস্য আমাদের ছাড়বে না। হ্যাঁ, সুন্দরবাবুর কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই খুব জটিল মামলা। কি বলো? তাহলে আর কি, বাধো তল্পি তল্পা। আমি ততক্ষণে কলকাতার টিকিট কেটে আনি। পুরী থেকেই জয়ন্ত টেলিগ্রামের সুন্দরবাবুকে জানিয়ে দিয়েছিল যে কবে কখন তারা কলকাতা এসে পৌঁছাবে। কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে তারা সবে চা নিয়ে বসেছে। এমন সময় ঝড়ের বেগে সুন্দরবাবুর আবির্ভাব। আসুন, আপনারই অপেক্ষা ছিলাম। চা এবং টা আনতে বলি? আরে তোমার চা টায়ের কথা রাখো, আগে মামলার কথা শোনো। বেশ বেশ, আগে শান্ত হয়ে বসুন। বুঝলে মানিক, সুন্দরবাবু যখন চায়ের সঙ্গে টায়ের লোভটা সংবরণ করলেন তখন বোঝাই যাচ্ছে যে ব্যাপার নিশ্চয়ই গুরুতর। কি বলো? সুন্দরবাবু সোফার উপর বসে খবরের কাগজ থেকে কেটে নেওয়া একটা অংশ জয়ন্তর হাতে দিয়ে বললেন, এই প্রথমে এইটা পড়ে দেখো। এই দেখো, ঘটনাটা ঘটেছে 3রা মে তারিখে।
কলকাতায় অতিকায় অলৌকিক দস্যু। গতকল্য রাত্রি 10:30টার সময় চিনুভাই চুনিলাল ও হীরালাল গোবিন্দলাল নামে দুই রত্ন ব্যবসায়ী নিজেদের দোকান বন্ধ করিয়া বাসার দিকে ফিরে আসিতেছিলেন। তাহাদের সহিত বহুমূল্য রত্নে পরিপূর্ণ 2টি ছোট ব্যাগ। বড়বাজারে বাসার সামনে আসিয়া তাহারা যখন রিক্সা হইতে নামিবার উপক্রম করিতেছেন, তখন পিছন হইতে হঠাৎ একখানা কালো রঙের প্রাইভেট মোটর গাড়ি আসিয়া রিক্সাটির উপর ধাক্কা মারে। রিক্সাখানি তৎক্ষণাৎ উল্টাইয়া যায় এবং আরোহী 2 জনও পথের উপরে পড়িয়া গিয়া আহত হন। ঠিক সেই সময় মোটরের ভিতর হইতে বাহিরে আসিয়া দাঁড়ায় অদ্ভুত এক মূর্তি। তাহার সঠিক বর্ণনা কেহই দিতে পারিতেছে না বটে, কিন্তু মোটামুটি এইটুকুই জানা গিয়েছে যে মূর্তির উচ্চতা অন্তত 7 ফুটের কম হইবে না। তাহার মুখ মানুষের মতো, কিন্তু তাহার চক্ষু দিয়া নির্গত হইতেছিল বিদ্যুতের মতন তীব্র এমন 2টি অগ্নিশিখা, যা পথের অন্ধকারকে আলোকিত করিয়া তুলিয়াছিল মোটরের হেডলাইটের মতো। তাহার দেহ মানুষের মতো, কিন্তু সেই দেহের উপর ছিল লোহার বর্ম বা ওই রকম কঠিন কোনো কিছু। চোখের পলক ফেলিতে না ফেলিতেই সেই বিভৎস মূর্তিটি রত্ন ব্যবসায়ীদের উপর ঝাঁপাইয়া পড়িয়া মূল্যবান ব্যাগ 2টি ছিনাইয়া লয়। চিনুভাই বাধা দিবার চেষ্টা করিতেই সে তাহাকে এমন সজোরে ঘুষি মারে যে চোয়ালের হাড় ভাঙিয়া তিনি তৎক্ষণাৎ অচেতন হইয়া পড়েন। পরমুহূর্তেই মূর্তিটা আবার মোটরে গিয়া ওঠে এবং ড্রাইভারকেও তীর বেগে গাড়ি চালাইয়া অদৃশ্য হয়ে যায়। এমন অমানসিক দস্যু কখনো কেউ আগে দেখে নাই, এবং এমন অসম সাহসিক রাহাজানির কথাও কেহ কখনো শ্রবণ করে নাই। বড়বাজারের ভিতর উত্তেজনা সৃষ্টি হইয়াছে। অনেকেই ব্যাপারটাকে অলৌকিক ঘটনা বলিয়া ধরিয়া লইতেছে, কিন্তু ইহার মধ্যে লৌকিক রহস্য হইতেছে যে হতভাগ্য রত্ন বণিকদের প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়াছে। পুলিশ চোর তদন্তে নিযুক্ত হইয়াছে। খোঁজ খবর লইয়া আমরা পরে এ সম্বন্ধে আমাদের মতামত প্রকাশ করিব। জয়ন্তের পাঠ শেষ হলে সুন্দরবাবু আর এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বললেন, ওই কাগজে দ্বিতীয় আর একটা ঘটনা বিবরণ বেরিয়েছে, দেখো 11ই মে তারিখের ঘটনাটা, ওটা আবার পড়ো। আবার সেই অমানসিক দস্যু। অতিকায় অমানসিক দস্যু দ্বিতীয়বার দেখা গিয়াছে। গুলজারিমল আগরওয়াল একজন বিখ্যাত মারোয়ারি ব্যবসায়ী। গতকল্য সন্ধ্যার পর নিজের মোটরে মফস্বল হইতে কলকাতায় ফিরিতেছিলেন। তাহার সঙ্গে ছিল মোট 15,000 টাকা মূল্যের কয়েকটি সোনার বার বা তাল। সেগুলো একটা কাঠের বাক্সের ভিতরে বন্ধ ছিল। গাড়ির মধ্যে ছিল আরো 3 জন লোক, চালক ও 2 জন পালোয়ান। তাদের মধ্যে একজন বন্দুকধারী। গাড়ি যখন দমদম ছাড়াইয়া আসিতেছে, তখন বিপরীত দিক হইতে হঠাৎ একখানা কালো রঙের প্রাইভেট মোটর ছুটিয়া আসিয়া পথ জুড়িয়া দাঁড়াইয়া পড়ে। গুলজারি মলের ড্রাইভারও তার গাড়ি থামাইতে বাধ্য হয়। আচম্বিতে কালো রঙের গাড়ির ভিতর হইতে একটা ভয়াবহ মূর্তি পথের উপরে লাফাইয়া পড়ে। মাথায় সে প্রায় 7 ফুট লম্বা এবং তার 2 চক্ষে জ্বলিতেছিল প্রচণ্ড অগ্নিশিখা। তার সেই ভয়ঙ্কর মূর্তি দেখিয়া গাড়ির আরোহীরা প্রচণ্ড ভীত হইয়া পড়ে ও তাদের সেই ভাবটা কাটিতে না কাটিতেই মূর্তিটা গাড়ির ভিতরে লাফাইয়া পড়ে। তারপর প্রত্যেক আরোহীকেই এমন বিদ্যুৎ বেগে শিশুর মতো শূন্যে তুলিয়া পথের উপর ছুঁড়িয়া ফেলিয়া দেয় যে কেউ একখানা হাত পর্যন্ত নাড়িবারও অবসর পায় না। পথের উপরে পড়িয়া গিয়া কেউ অর্ধচেতন বা কেউ একেবারেই অবচেতন হইয়া যায়। তারপর ভালো করিয়া জ্ঞান ফিরাইয়া পাইবার পর তারা দেখে যে গুলজারিমলের গাড়ির ভিতর হইতে সোনার তালের বাক্সটা অদৃশ্য, আর সেই কালো গাড়িখানারও কোনো পাত্তা নেই। বেশ বোঝা যাইতেছে এই আশ্চর্য এবং ভয়াল মূর্তিটাই গত 3রা তারিখের রাত্রে বড়বাজারে গিয়া রাহাজানি করিয়াছিল। এমন রহস্যময় ঘটনা কলকাতায় এর আগে কখনো ঘটিয়াছে বলিয়া শুনি নাই। পুলিশ যদি অবিলম্বে এই রহস্যের কিনারা করতে না পারে, তাহা হইলে কলকাতায় কোনো ধনী আর নিজের ধন প্রাণ নিরাপদ বলিয়া মনে করতে পারবেন না। এখন বুঝতে পারছ কতটা বিপজ্জনক ব্যাপার এটা? এরপরেও কি আর কোনো ঘটনা ঘটেছে? আরে ঘটেছে বই কি, তাও একবার আমার সামনে। বলেন কি? তাহলে তো সেই অমানসিক মূর্তির সঙ্গে আপনারও চাক্ষুষ পরিচয় হয়েছে। সে আর বলতে, এখন সে গল্পই বলি শোন। তো 17ই মে তারিখে রাত্রি, তখন তো জানোই
কলকাতার পথে পথে আজকাল গুন্ডার অত্যাচার বড়ই বেড়ে উঠেছে। তো রোজই থানায় থানায় নালিশের পর নালিশ হয়। তো সেদিন রাত 12টার পর জনা কয়েক লোক নিয়ে রাউন্ডে বেরিয়েছিলাম একটু। হঠাৎ ওই কানাইলাল হরগোবিন্দ গদির সামনে গিয়ে দেখি সে এক হুলুস্থুলু কাণ্ড। লোক জোরে ছুটোছুটি, হুটোপুটি, চিৎকার, আর্তনাদ, সে কি হল্লা! তাড়াতাড়ি দলবল নিয়ে সেই দিকে দৌড়ে গেলাম। গদির ভিতর থেকে একজন লোক বাইরে বেরিয়ে এসে ছুটে পালিয়ে আসছিল। তো তার একখানা হাত চিপে ধরে যেই জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, সে সবাই পিছন পারে একবার তাকিয়ে বললে, তারপরে এক টান মেরে আমার হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেল। এবার আমিও পড়লাম ফাঁপড়ে। ভূত, দৈত্য, রাক্ষস, তোমরা কিছু বুঝতে পারছ? মানে ইতিমধ্যে কলকাতায় কি আশ্চর্য দুটো ঘটনা ঘটে গেছে। তাই সেখানে দাঁড়িয়ে আমার মনটা তৎক্ষণাৎ সতর্ক হয়ে উঠল। পুলিশের কাছে ভূত, দৈত্য, রাক্ষস বলে তো কিছুই নেই। ডিউটি ইজ ডিউটি। সুতরাং সেই ভূত কিংবা রাক্ষসের সঙ্গে দেখা করবার জন্যে পাহারাদারদের নিয়ে গদির ভেতরে ঢুকবো করছি। এমন সময় শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে বাইরের দিকে কেউ এগিয়ে আসছে। কেমন একটা ওই ধাতব যন্ত্র টাইপের সব, বুঝলে তো? আমি তখন অবাক চোখে তাকিয়ে আছি। হঠাৎ দেখি একটা বিভীষণ মূর্তি এগিয়ে আসছে আমারই দিকে। ভায়া জয়ন্ত, বিশ্বাস করো, ভাষায় তার বর্ণনা দেওয়া অসম্ভব। তবুও তোমাদের বোঝানোর জন্য যেটুকু না বললেই নয় সেটা বলছি। তার উচ্চতা প্রায় 7 ফুটের কম না। গোল মাথায় এক রত্তি চুল নেই। প্রায় মানুষের মতন মুখ, কিন্তু মরার মতন ভাবহীন। মানুষেরই মতো 2খানা হাত আর 2খানা পা, কিন্তু তার আপাদ মস্তক যেন অদ্ভুত এক লোহার বর্ম দিয়ে ঢাকা। আর তার সেই চোখ, না 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 না, ওটা চোখ নয়, সত্যি যেন হেডলাইটের তীব্র আলোক। তার সেই আজব আলোক চক্ষু যেদিকে যেদিকে ফিরছে সেই দিকটাই একদম আলোয় আলোময় হয়ে উঠছে। এবার আমি তো দস্যুর মতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। ভীষণ দুঃস্বপ্নেও যেন সেই দৃশ্য কল্পনা করা যায় না, তাও আর এই কলকাতার বুকে। এখন ভাবো, তখনই যে জ্ঞান হারায়নি এই ভাগ্য। তারপর আরেক চোট বিস্মিত হলাম তখন, যখন ওই ভয়ানক মূর্তিটার সামনে এসে নিজের মুখ খুলল। আমার অবস্থা কানার কথা একবার তখন ভাবো মানি, আমি তো দিশাহারা হয়ে গেছি। মানে এর মানে তো কিছুই বুঝতে পারছি না। তখনই খেয়াল করলাম মূর্তিটার হাতে একটা বড় সড়ো মোড়ক রয়েছে। এবার তখন একটু কৌতূহল হল, কি আছে ওতে? গদি থেকে লুট করা কোনো চোরাই মাল নয় তো? আমি তখনই সজাগ হয়ে চেঁচালাম, এই সেবাই, ধর ধর একে, ধর ধর। এবার আমার 6 জন বলিষ্ঠ হৃষ্টপুষ্ট পুলিশ সেবাই তখন চারদিক থেকে ছুটে এসে তাকে আক্রমণ করল, ওই মূর্তিটাকে। কিন্তু তারপর তোকে নিমেষে যে কাণ্ডটা হলো, বললে তোমরা হয়তো বিশ্বাস করতে চাইবে না গো। হ্যাঁ, মূর্তিটা মাত্র 1খানা হাত আর 1খানা পা ব্যবহার করে কাউকে ঘুষি মারলে তো কাউকে লাথি মারলো কষিয়ে। সে যাচ্ছে তাই ভাবে ভালো। একবারের বেশি দ্বিতীয়বার কাউকে মারতে হলো নি গো। আর সঙ্গে সঙ্গে সেই 6 জন জোয়ান পাহাড়ওয়ালা এদিক ওদিক ছিটকে পড়ে দারুণ যন্ত্রণায় একেবারে আর্তনাদ করে উঠল। তাদের আবার কারোর জ্ঞান হারিয়ে গেল, কেউ বা ছটফট করতে লাগলো। সে যাচ্ছে তাই ব্যাপার। দেখো জয়ন্ত, তোমার গায়ে যে অসুরের মতন শক্তি আছে তার বহু প্রমাণ আমি পেয়েছি, কিন্তু সেই মূর্তিটার পাল্লায় পড়লে তুমিও নিশ্চয়ই কিছু করতে পারবে না গো, আমি নিশ্চিত বলছি। এবারে হঠাৎ মূর্তিটা ফিরে দাঁড়িয়ে আগুন চোখে আমার দিকে তাকিয়ে তার ঠোঁট ফাঁক করে হাসতে লাগলো। উফ, সে কি বিভৎস খ্যান খ্যানে হাসি ছিল সেটা। কিন্তু বেশিক্ষণ নয়, পর মুহূর্তে কি শুনলাম জানা? তার অপার্থিব কণ্ঠের ভিতর থেকে বেরিয়ে আসছে একই সঙ্গে অনেকগুলো গলায় এক আশ্চর্য আর্তচিৎকার। একটু আগেই ওই 6টা লোককে মারার সময় তারা প্রত্যেকে যেভাবে যন্ত্রণা চিৎকার করে উঠেছিল, ঠিক সেইভাবে সেই একই আওয়াজই একত্রে ভেসে আসছে ওই মূর্তিটার গলা থেকে। আর আমি তো হতবাক, পুরো বিমূঢ়। এ কি শুনলাম আমি? এও কি সম্ভব? তোমরাই বলো।
এই সব দেখে শুনে আমার নারী তখন প্রায় ছাড়ি ছাড়ি করছে। মূর্তিটা তখন তীর বেগে দৌড়াতে শুরু করলো। তাও সাধারণ মানুষের দৌড় নয় গো, কারণ দৌড়াবার সময় আমরা তো দ্রুত বেগে পা চালাই, সে কিন্তু তা করলো না। মনে হলো আর তার পায়ের তলায় যেন একজোড়া স্কেট আছে, মানে সে পা না বাড়িয়েই শোঁ শোঁ করে বাতাস কেটে সোজা চলে গেল ফুটপাতের উপর দিয়ে। তারপর মোড় ফিরে যখন সদৃশ্য হলো, তখনই শুনতে পেলাম একখানা চলন্ত মোটর গাড়ির শব্দ। বোধহয় ওখানে মোড়ের মাথায় এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল কোনো মোটর গাড়ি। পরে অবশ্য জানা গেল যে সেদিন কানহাইলালের গদিতে বাইরে থেকে এসেছিল মোট 60,000 টাকা, আর সেগুলো ওই একটা মোড়কের মধ্যেই বাঁধা ছিল। মূর্তিটা হঠাৎ গদির ভেতরে ঢুকে পড়ে এবং অনায়াসেই লোহার আলমারির চাবির কল ভেঙে সেই সমস্ত টাকা লুট করে নেয়। তাকে বোকার মতো যারাই বাধা দিতে গিয়েছে তাদের প্রত্যেকে পাঠাতে হয়েছে হাসপাতালে। এই হচ্ছে পুরো ব্যাপার। বলি জয়ন্ত, মানিক, এই পুরো কাহিনী তোমাদের বললো, এখন তোমাদের মতামত কি এটা শুনে? আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে ঘটনার দিন আপনার কাছে কি রিভলভার ছিল? হ্যাঁ ছিল। সেটা আপনি ব্যবহার করেননি কেন? ভায়া জয়ন্ত, আরাম কেদারায় বসে বসে এমন প্রশ্ন করাটা খুব সহজ। ঘটনাগুলো বলতে আমার এতক্ষণ লাগলো, কিন্তু সবটাই ঘটেছিল আমার চোখে নিমেষে। ওইটুকু সময়ে এই সব কাণ্ড কারখানা দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেছিল। রিভলভারের কথা তো মাথা দিয়ে আসে নাই। আর সেখানেই হয়েছে ফাঁকি। আমার বিশ্বাস আপনি রিভলভার ছুঁড়লেই সব রহস্য পরিষ্কার হয়ে যেত। যাক সে কথা, গত সূচনা নাস্তি। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, সেই কালো রঙের মোটরখানার চালককে কেউ দেখেছে কি? চালককে অনেকেই দেখেছে, কিন্তু রাতের অন্ধকারে কেউ তাকে ভালো করে দেখতে পায়নি। কি গাড়ি, নম্বর পেয়েছেন? কালো রঙের ফোর্ড গাড়ি। প্রথম ঘটনায় চিনু ভাই যেদিন আহত হয় সেই দিনই নম্বর পাওয়া গেছে, কিন্তু ভুয়ো নম্বর। সে নম্বরের কোনো অস্তিত্বই নাকি নাই। সুন্দরবাবু, আজ আপনি আমার সামনে এক আশ্চর্য সমস্যা এনে দিলেন। খুব সহজে যে এই সমস্যার সমাধান করতে পারবো তা আমার মনে হচ্ছে না। কিন্তু জয়ন্ত, যতদিনের সমস্যার সমাধান না হয় ততদিন যা বলতে গেলে কলকাতার ধারালো এক তলগাড়ের আগায় দাঁড়িয়ে থাকবে গো। কোনোই কি উপায় নাই এখন? উপায় কি? অবলম্বন করবার মতো কোনো সূত্রই তো খুঁজে পাচ্ছি না। অপরাধী যদি বর্ম পড়ে তবে তার আসল রূপ কেউ দেখতে পায় না। তার হাতের আঙুলের বা পায়ের ছাপেরও কোনো মূল্য থাকে না। এই 20 শতাব্দীতে বর্ম পরে রাহাজানি করা একটা নতুন ব্যাপার বটে। চোখ দিয়ে আগুন বের করা হয়তো কোনো যান্ত্রিক কৌশল, কিন্তু কোনো মানুষ একসঙ্গে বহু কণ্ঠে কথা বলতে পারে এইটা বড্ড বেশি অবিশ্বাস্য। আবার দেখুন, মূর্তিটা মানুষের মতো মাথা খাটিয়ে নিজের স্বাধীন বুদ্ধি ব্যবহার করতে পারে। আরও একটা ব্যাপার লক্ষ্য করবার আছে যে 3টে ঘটনাস্থলেই মূর্তিটা বেছে বেছে আক্রমণ করছে কেবল কিন্তু ওই অবাঙালিদেরই। কেন হবে সেটা? তাহলে তাহলে এ থেকে কি বুঝতে হবে? এখনো ঠিক বুঝতে পারছি না, তবে এটা একটা উল্লেখযোগ্য সূত্র বটে। এরও দুটো দিক আছে। অপরাধী নিজেও হয়তো মারোয়ারি, তাই মারোয়ারিদের হাড়ির খবর সে ভালো করেই রাখতে পারে। কিন্তু সে যে কেবল মারোয়ারিদেরই সম্পত্তি লুট করছে তা নয়। চুনি ভাই চুনিলাল তো গুজরাটি, কিন্তু তা হলেও অবাঙালি তো বটে। তাহলে কি নামজাদা ধনী অবাঙালিদের ওপরেই এবার থেকে আমরা নজর রাখবো? তাই বা বলি কেমন করে? এতদিন কোনো বাঙালির ওপর আক্রমণ হয়নি মানে এই নয় যে আর হবে না। কিন্তু একটা কথা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের এই আসামি পুরনো কোনো চেনা পাপি নয়। আমাদের পূর্ব পরিচিত সকল অপরাধীর অপরাধ পদ্ধতির সঙ্গে আমরা দস্তুর মতো ওয়াকিবহাল। আমি নিশ্চিত যে এই সব রাহাজানির পিছনে কাজ করছে কোনো এক সুশিক্ষিত আধুনিক আর বৈজ্ঞানিক মস্তিষ্ক। মারোয়ারি মহলে এই শ্রেণীর মস্তিষ্ক খুঁজে পাওয়া যায় না। তাই আমার
সন্দেহ এটাই হচ্ছে যে অপরাধী বাঙালি এবং বিশেষ রূপে শিক্ষিত, আর বিজ্ঞান নিয়ে কেবল নাড়াচাড়াই করে না, হয়তো সে নিজেও বৈজ্ঞানিক। তাহলে আপাতত এই সূত্র ধরে আমাকে কাজ আরম্ভ করতে বলো নাকি? হ্যাঁ, তবে আরো একটা ছোট সূত্র আছে, কালো রঙের ফোর্ড। কিন্তু কলকাতায় ওই রকম গাড়ির সংখ্যায় তো প্রচুর, সুতরাং এখন ওই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তবে এই সূত্রটা পরে বরং কাছে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এইবারে আমি কিন্তু চা খেতে পারি। তা বলি, চায়ের মধ্যে কি কি আছে আজকে? হ্যাঁ, ইতিমধ্যে 7 দিন কেটে গেছে। জয়ন্ত যখনই অবসর পায় চোখ বুজে আরামকে দাঁড়ায়, আধশোয়া হয়ে কি যেন ভাবতে থাকে। এই কয়েকদিন সে মর্নিং আর ইভিনিং ওয়াকও বাদ দিয়েছে। রোজ সে একবার না একবার বাঁশি বাজাতো, কিন্তু এখন তার বাঁশিও বোবা। খুশি হলেই নস্যি নেওয়া তার স্বভাব, কিন্তু তার মেজাজ আজকাল সেদিকেও শিকল তুলেছে। সেদিন সন্ধ্যার কথা, বিকেল থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মানিক আর জয়ন্ত বারান্দায় 1 কাপ চা নিয়ে বসে গল্প করছিল। দেখো মানিক, জটিল আর আশ্চর্য মামলা আমি বড় ভালোবাসি, কিন্তু এই মামলাটার ভিতর সূত্রগুলো এমন জট পাখি আছে যে অসম্ভবকে সম্ভবপর মনে না করলে স্থানে স্থানে একেবারে খেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মূর্তিটা চোখে আগুন, পায়ে চাকার, গায়ে বর্ম আছে শুনে আমি ততটা অবাক হইনি, যতটা হয়েছি ওই একসঙ্গে সে বহু কণ্ঠে কথা বলতে পারে এইটা শুনে। এটা তো অপার্থিব ব্যাপার, মানে পৃথিবীর কোনো মানুষই তো তা করতে পারে না। অথচ এটা ভাবতে গিয়ে আমি অন্যরকম এমন কিছু আন্দাজ করছি যা শুনলে যে কেউই হয়তো হেসে উঠবে। তাই নাকি? তবু আমায় বলো, আন্দাজটাই না হয় শুনি। আপাতত থাক, সেসব বলে আর এখন তোমাকে চমকে দিতে চাই না। সে না হয় বললে না, কিন্তু এরকম উদ্ভট মূর্তি আদতেও বাস্তব অস্তিত্ব রাখে কি না সে নিয়ে তুমি কি কিছু চিন্তা করেছো? করেছি। কেবল আমি নই, পাশ্চাত্য দেশেও এই বিষয় নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। কি বললে? পরীক্ষা? কিরকম? সম্প্রতি একটা ইংরাজি কাগজে সেদিন দেখলাম, কানাডার ডিফেন্স রিসার্চ বোর্ডের চেয়ারম্যান ডক্টর H.M. সোল্যান্ড বলেছেন যে আমাদের জীবনে। জয়ন্তের কথা শেষ হলো না, তার আগেই টেলিফোনটা বেজে উঠল। জয়ন্ত উঠে গিয়ে রিসিভারটা তুলে নিতেই শুনল লাইনে আছেন সুন্দরবাবু। জয়ন্ত, আবার সেই অলৌকিক দস্যুর আবির্ভাব ঘটেছে রাসবিহারী অ্যাভিনিউর ওপরে। আমি এখন মহারাজা বাহাদুর দুর্গপ্রসাদ সিংহের প্রাসাদ থেকে কথা বলছি, জানো তো? তাড়াতাড়ি তুমি মানিককে নিয়ে এখানে চলে এসো, বাকি কথা সাক্ষাৎ হবে। চলো মানিক, ডাক পড়েছে সুন্দরবাবুর তরফ থেকে। পথে যেতে যেতে বাকিটা বলবো, চলো। সবই তো শুনলাম, কিন্তু ব্যাপার কি বলো তো জয়ন্ত? আমাদের এই নতুন বন্ধু নাকি শত্রু জানা নেই, সে কি অত্যন্ত চালাক নাকি নিতান্তই নির্বোধ? নইলে এই ভর দুপুরে রাসবিহারী অ্যাভিনিউয়ের মতো জনবহুল বড় রাস্তার ওপর কখনো হানা দেয়? তাই কি সম্ভব? না মানিক, আমাদের এই অলৌকিক দস্যু আর যাই হোক নির্বোধ নয়। আকাশের অবস্থা দেখেছ? জমতে থাকা মেঘ, বিদ্যুতের ছটা, অবিরাম বৃষ্টিধারা। এই 3 অবাধ সঙ্গদের চেয়ে লাভজনক পরিস্থিতি কি আর এখন হতে পারে? গিয়ে দেখবে রাসবিহারী অ্যাভিনিউ হয়তো রীতিমতন ফাঁকা জায়গা। মোটর প্রায় গন্তব্যর কাছাকাছি এসে পৌঁছেছে। মানিক দেখল জয়ন্তর কথা একদম ঠিক। শহরের যেসব রাস্তা লোকজনের ভিড়ের জন্য বিখ্যাত, আজ সবই তা জনহীন। আকাশ কালিমাখা, থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে, আর তার সাথে কান ফাটানো বাজের আওয়াজ। ঝোড়ো হাওয়া আর ঝমঝম করে অবিশ্রান্ত বৃষ্টি ধারা তো রয়েইছে।
গোপনে চুপিসারে অপরাধ ঘটানোর জন্য একেবারে আদর্শ পরিবেশই বটে। অল্পক্ষণের মধ্যেই গাড়ি এসে মহারাজা দুর্গপ্রসাদের ফটক আর বাগান পার হয়ে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ালো। শব্দ শুনে সুন্দরবাবু বাইরে এলেন। এসো জয়ন্ত, এসো এসো। এই বাড়ির ভেতরে লোকের খুব ভিড়, আমি আগে তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। ওখানে সবার সামনে বলাটা ঠিক হবে না। বেশ, তো গাড়ির ভিতরেই আসুন। বলুন এবারে খবর কি? হ্যাঁ, বলছি কি, অলৌকিক দস্যু আবার দেখা দিয়েছিল, আক্রমণ করেছে, আবার পালিয়েও গিয়েছে। কিন্তু এবারে কেন পালিয়েছে জানো? ভয়ে, ওই বন্দুকের বুলেটের ভয়ে। কে বন্দুক ছুঁড়েছিল? প্রথম দিক খুলে বলি তাহলে। হ্যাঁ, মহারাজা দুর্গাপ্রসাদের প্রথম ছেলের বিয়ে হবে মধ্যপ্রদেশের এক সামন্ত রাজার মেয়ের সঙ্গে। এবার দুর্গাপ্রসাদ তার পুত্রবধূকে লক্ষ টাকা মূল্যের জড়োয়া গয়না যৌতুক হিসাবে দেওয়ার ব্যবস্থা করেছে। সেগুলো তৈরি করার ভার পড়েছিল ওই কলকাতার এক বিখ্যাত স্বর্ণকারের উপর। এবার এই পর্যন্ত হলো গোড়ার কথা। তা আজ সন্ধ্যার পর সেই স্বর্ণ ব্যবসায়ী স্বয়ং সমস্ত গয়না দিয়ে প্রাসাদে আসবেন শুনে মহারাজ নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গাড়ির ভেতরে মহারাজার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে ছিল চালক আর একজন সশস্ত্র শিখ সেপাই। অলৌকিক দস্যুর কীর্তি মহারাজার কানে উঠেছিল, তাই এই সাবধানতা। তা স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে গাড়ি ফিরে আসছিল তাদের প্রাসাদের দিকে। আজকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো নয়। এরই ভেতর দিয়ে গাড়ি যখন রাসবিহারী এভিনিউতে এসে পৌঁছায়, তখন তো সেখানে কোনো লোকজন ছিল না। হঠাৎ পাশের একটা রাস্তা থেকে একখানা কালো রঙের মোটর মহারাজার গাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়িয়ে পড়ে। তারপরই ভেতর থেকে বাইরে লাফিয়ে পড়ে সেই অলৌকিক দস্যু। তীর বেগে ছুটে আসে মহারাজার গাড়ির দিকে। তার সেই ভীষণ মূর্তি দেখে সেপাইটাও প্রথমে ভয় পেয়ে যায়। এবার তার কাছে যে বন্দুক আছে সেটাও ভুলে গিয়েছিল। বাকিরাও তখন ভয়ে আতঙ্কে কাঁপছে। কেবলমাত্র মহারাজার প্রাইভেট সেক্রেটারি নাকি নিজের নার্ভকে বড় স্ট্রং রাখতে পেরেছিলেন। সেই সময় অলৌকিক দস্যু যেই মারমুখ হয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো, তিনি তখনই সেপাইটার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে আক্রমণকারীকে লক্ষ্য করে একবার গুলি ছোড়ে। কিন্তু অলৌকিক দস্যু এতই চতুর এবং হুঁশিয়ার যে চট করে গাড়ির পাশে পথের উপরে বসে পড়ে, তাই সেই জন্য গুলিটা তার গায়ে লাগে না। সেক্রেটারি দ্বিতীয়বার বন্দুক ছোড়ার জন্য প্রস্তুতি হচ্ছেন, আচমকা তখন মহারাজার গাড়িখানা হুড়মুড় করে উঠেছে। আরোহীরা ছিটকে পড়ে এদিকে ওদিকে। এবার বলাই বাহুল্য, এটা ওই অলৌকিক দস্যুরই কাজ। মাটির ওপর আছাড় খেয়ে পড়ে জখম হয়েও সেক্রেটারি সম্বিত হারাননি। তখন আবার উঠে পড়ে বন্দুকটা তুলে নিয়ে গুলি চালাতে চান। ওদিকে তখন আর উপায় অন্ত না দেখে অলৌকিক দস্যু লাফ মেরে নিজের কালো রঙের মোটরের ভেতর গিয়ে ঢুকতেই গাড়িটাও ঝড়ের বেগে স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর মধ্যে ভালো খবর এই যে ওই গয়নাগুলো কিন্তু সুরক্ষিতই আছে, ওইগুলো কিন্তু এবারে নিয়ে যেতে পারেনি। তারপর রাজবাড়ি থেকে ফোন পেয়ে আমি এখানে এসেছি এই তদন্ত করতে। তাহলে দেখছেন তো সুন্দরবাবু, আপনাদের এই অলৌকিক দস্যু আগ্নেয়াস্ত্রকে কতখানি ভয় করে। সেটাই তো দেখছি। তাহলে ব্যাপারটা অপার্থিব নয়, মানে পার্থিব। পৃথিবীতে অসাধারণ ব্যাপার থাকতে পারে, কিন্তু অবৈজ্ঞানিক ব্যাপার কখনোই নয়। তার মানে তো এটাই দাঁড়ায় যে সেদিন যদি সাহস করে আমি গুলিটা ছুটতাম, তাহলে ওই দানবটা তখনই ধরা পড়ত। এখন আর হা হুতাশ করে কি হবে সুন্দরবাবু? এখন কি করবেন তাই ভাবুন। তা যা বলেছ মানে, তবে কি জানো, এই পোড়া মন তো সহজে বোঝ মানে না। যেতে দিনও কথা, এখন কাজের কথা হোক। মহারাজার প্রাইভেট সেক্রেটারি দেখছি অত্যন্ত সাবধানী ব্যক্তি। তা ফোর্ড গাড়িখানার নাম্বার দেখতে নিশ্চয়ই ভুল করেননি। দেখেছেন, কিন্তু সেই নম্বর তো ভুয়ো। তবে আমার কাছে কিন্তু আরেকটা ছোট্ট তথ্য আছে, যদিও আমাদের কাজে লাগবে না, তবে তোমার যদি লাগে তো শোনো। মানে ঘটনাস্থলে এসে আমি একবার তদারক করে গেছিলাম। একজন পুলিশ সার্জেন্টের মুখে শুনেছিলাম, ঘটনা যখন ঘটে সেই সময় সে রাসবিহারী অ্যাভিনিউয়ের পাশের একটা রাস্তা দিয়ে আসছিল। তো হঠাৎ দেখতে পায় একখানা কালো রঙের ফোর্ড গাড়ি অতিরিক্ত বেগে পথের ওপর দিয়ে ছুটে যাচ্ছে। তো সে চেঁচিয়ে গাড়িখানা থামাতে বলে,
কিন্তু চালক গাড়ি না থামিয়ে আরো জোরে চালিয়ে দেয়। তো সার্জেন্টের সন্দেহ হয়, সে তখনই দাঁড়িয়ে পড়ে। গাড়িখানা মোড় ফিরে নিউ স্ট্রিটের ভিতর গিয়ে তখন ঢোকে। এবার সার্জেন্টও ছুটে ছুটে নিউ স্ট্রিট পর্যন্ত যায়, কিন্তু গাড়িখানাকে আর দেখতে পায় না। আমি যদিও এ খবরে আর গা করিনি, এইটুকু তথ্য নিয়ে আর আমাদের কি লাভ হবে বলো? নিউ স্ট্রিটের ভিতর দিয়ে গাড়িখানা যে কোন দূরে গিয়ে পড়েছে এবার কে জানে। সুন্দরবাবু, আপনার এই তথ্যটি ছোট্টও নয় আর সামান্যও নয়। মানে সার্জেন্টের উচিত ছিল যে নিউ স্ট্রিটের মোড় পর্যন্ত না গিয়ে দৌড়ে তার ভিতরে ঢোকা। তাহলে সে খুব সম্ভবত কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারত। কেমন করে? দেখুন, নিউ স্ট্রিট একটা নতুন রাস্তা। এবার বালিগঞ্জের অনেক নতুন রাস্তার মতো এটিও কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। পূর্ব দিকে খানিকটা এগোনোর পর দেখা যায় যে অসম্পূর্ণ রাস্তার দুই ধারে আর সামনে পড়ে আছে এবড়ো খেবড়ো খণ্ড খণ্ড খোলা জমি, আর তার ভিতর দিয়ে মোটর চলা অসম্ভব। নিউ স্ট্রিটের যে অংশটুকুর ভিতরে লোকের বসতি আছে তার কোনো জায়গা দিয়েও কিন্তু মোটরের বাইরে বেরিয়ে যাবার পথ নেই। এ থেকে কি বুঝতে হবে সুন্দরবাবু? মানে তুমি কি বলতে চাও ওই সেই কালো রঙের গাড়িখানা নিউ স্ট্রিটের ভিতরেই ছিল? আমাকে প্রশ্ন করবেন না, প্রশ্ন করুন নিজের সহজ বুদ্ধিকে। হায় রে কপাল, হায় হায় হায়, কেল্লা ক্ষতে করার আরেকটা মস্ত সুযোগ হারালাম গো। ছি 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 ছি, আমার এটা বুঝতে পারিনি একদম তখন। ছি 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 ছি। আর ছিচিকার করে লাভ নেই সুন্দরবাবু, চলুন নিউ স্ট্রিট থেকে ঘুরে আসি। এত রাতে এই ঝড় এই পাগল টাগল হলে নাকি বাবু? তাছাড়া তুমি কি মনে করো ওই আমাদের হাতে ধরা পড়বার জন্য কালো রঙের গাড়িখানা এখনো সেখানে অপেক্ষা করছে? আমি কি মনে করি না করি সে নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? চলুন না খানিকটা ঝোড়ো বায়ু সেবন করে আসি। আরে সে তো যাওয়াই যায়, কিন্তু দুটো তো বাধা আছে ভাইয়া। প্রথমত আমার সর্দির ধাত, এই ঝোড়ো ভিজে হাওয়া হয়তো সামলাতে পারবো না। আর দ্বিতীয়ত লাখ টাকার মাল পয়মাল হয়নি বলে মহারাজা খুশি হয়ে এই আজ আমাদের সকলের জন্য ভোজের আয়োজন করেছে। ভেবে দেখো জয়ন্ত, মানে রাজবাড়ির ভোজ, খাদ্য তালিকা কত দীর্ঘ হবার সম্ভাবনা একবার তুমি চিন্তা করে দেখো দেখি। তাহলে আর কি, আপনি রাজবাড়িতে ফিরে গিয়ে হাত ধুয়ে খেতে বসে পড়ুন। আমরা দুজনই না হয় নিউ স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সে কি মহারাজা বাহাদুর আমার মুখে তোমাদের কথা শুনে তো তোমাদেরও নিমন্ত্রণ করেছে। আমরা তো আর দীর্ঘকর্ণ নই, তাই খাবারের দীর্ঘ তালিকার লোভে উদ্দেশ্য ভ্রষ্ট হতেও একদম রাজি নই। কে ঠিক কর না, মানে ঠাড়ে ঠোরে আমাকে গাধা বলে গালাগাল দিচ্ছ? মানে আমি 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 গাধা? শেষে জিজ্ঞাসা চিহ্নটা রাখলেন কেন? এতটা বোকা তো আপনি। তো মানিকের এই টিপ্পনি কিন্তু অসহনীয়। চলো, আমি আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি। চলো, আমি কোথাও যাবো না, চলো। আকাশের কোনো ক্লান্তি নেই আজ, না আছে অবিরাম বৃষ্টিধারার ছিটে ফোটা আসেনি। ভিজে বাতাসের এলোমেলো দীর্ঘশ্বাসের মধ্যেই পথের ধারে ধারে রুদ্ধদ্বার বাড়িগুলো যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের একটা জানলাতেও প্রাণের কোনো আভাস নেই। আজ যেন এই সমগ্র পৃথিবীটাকে গ্রাস করেছে পরিত্যক্ত সমাধির বিজনতা। বর্ষাতির প্রান্তগুলো ভালো করে দেহের উপর গুছিয়ে নিয়ে সুন্দরবাবু সেই যে গুম হয়ে গাড়ির কোণ ঘেঁষে বসেছেন, মুখ দিয়ে একটি মাত্র বাক্য উচ্চারণ করেননি। হয়তো মনে মনে ভাবছেন, হায় রে, রাজবাড়ির সুদীর্ঘ খাদ্য তালিকা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে নিউ স্ট্রিট ঢুকল। জয়ন্ত গাড়ির গতি কমিয়ে মোড় ফিরিয়ে পড়ল। মানিক, এ রাস্তায় মোটে 30-35 খানা বাড়ি আছে। এবার আমি আরও ধীরে ধীরে গাড়ি চালাবো। আমি ডান দিকে চোখ রাখি, তুমি বাম দিকে রাখো, আর হাতে টর্চ খানা নাও। ভালো করে দেখো এই পাড়ায় মোটর রাখবার গ্যারেজ কটা আছে। সুন্দরবাবু সব শুনলেন, কিন্তু মুখ খুললেন না। গাড়ি পায়ে হাঁটা পথিকের মতন আস্তে আস্তে চলতে লাগলো, এবং জয়ন্ত আর মানিক টর্চ ফেলে ফেলে প্রত্যেকটা বাড়ি লক্ষ্য করতে লাগলো। মিনিট 7 এইভাবে এগোনোর পর আর কোনো বাড়ি পাওয়া গেল না।
তারপরেই পথ বন্ধ। মোটরের হেডলাইট ফেলে দেখা গেল সামনে জলমগ্ন খণ্ড খণ্ড জমি। কোনো কোনো জমির উপরে নতুন নতুন বাড়ি নির্মাণের কাজ সবে শুরু হয়েছে। আমরা মোট 3টে গ্যারেজ পেলাম। 4 নম্বর বাড়িতে একটা, 17 নম্বর বাড়িতে একটা, আর 28 নম্বর বাড়িতে একটা। মানিক, নম্বরগুলো একখানা কাগজে টুকিয়ে নিয়ে সুন্দরবাবুকে দিয়ে দাও। আরে বাবা, এ নিয়ে কি আমি স্বর্গে যাব? ভালাই ষাট, কেউ কি নিজের পরম বন্ধুকে অসময়ে স্বর্গে পাঠাতে চায়? ওই 3খানা বাড়িতে কে কে থাকে, তাদের মালিককে, তারা কে কি কাজ করে, তাদের কি কি গাড়ি আছে, দয়া করে এই খবরগুলো নিয়ে কাল আমার সঙ্গে দেখা করলে আমি বাধিত হব। কি পারবে তো? অগত্যা পারতেই হবে। চলুন এইবারে আপনাকে রাজবাড়িতে পৌঁছে দিই। আমরা কিন্তু আপনার বেশি সময় নিইনি। ওই রাজভোজ কিন্তু এখনো আপনার জন্য অপেক্ষা করে আছে। কি? গাড়ি রাজবাড়ির দিকে ফিরতি পথ নিতেই সুন্দরবাবু আবার ধীরে ধীরে জেগে উঠলেন। জয়ন্ত, তোমার কার্য পদ্ধতিটা ঠিক ধরতে পারছি না। তুমি কি বিশ্বাস করো অলৌকিক দস্যু রাস্তা নাকি এই রাস্তাতেই রয়েছে? আমার বিশ্বাস খুব দৃঢ় নয় সুন্দরবাবু, আমি আন্দাজ করছি মাত্র। কালো গাড়ির চালক বা মালিক সার্জেন্টের চোখের সামনে নিউ স্ট্রিটের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে কোনো দূরদর্শিতার পরিচয় দেয়নি, কারণ এখান থেকে বাইরে বেরোবার আর কোনো পথ নেই। তবে সে গেল কোথায়? খুব সম্ভবত সার্জেন্ট নিউ স্ট্রিটের মোড় পর্যন্ত পায়ে হেঁটে এসে উঁকি মারবার আগেই সে তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে নিজের গ্যারেজের কাছে এসে গাড়ি তুলে ফেলেছে। এইটুকুই আমার আন্দাজ। আপাতত এর উপরই নির্ভর করে একটু চেষ্টা করতে ক্ষতি কি? এই তো রাজবাড়ি। সাবধান সুন্দরবাবু, কাল আপনার হাতে জরুরি কাজ আছে কিন্তু। রাজভোজের অতিসাহ্যে যেন সবটা বেমালুম ভুলে যায়েন না, কেমন? আরে জানি, হ্যাঁ জানি, চিন্তা করো না, সব হয়ে যাবে। কারণ তুমি তো জানোই, মানে আমার কাছে ডিউটি ইজ ডিউটি। কি? হ্যাঁ, আপনারা শুনছেন জয়ন্ত মানিক সিরিজের প্রথম গল্প নবযুগের মহাদানব। এরকম আরো গল্প শুনতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে এবং তার সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে শুনতে থাকুন গল্পের বাকি অংশটি। পরদিন সকালে সুন্দরবাবুর দেখা পাওয়া না গেলেও বৈকালিক চায়ের আসরে তিনি হাজির হলেন একেবারে ধরা চুড়ো পড়ি। কি সংবাদ? আরে অশুভ নয়, কিন্তু সারাদিন যথেষ্ট দৌড়দৌড়ি করতে হয়েছে। উদরে শূন্যতা আর কণ্ঠে মরুতৃষা। আগে আগে কিঞ্চিত পান ভোজনের একটু ব্যবস্থা করো দেখি ভায়া। সে আর বলতে, বসুন বসুন, আরাম করে বসুন। আজকের ব্যবস্থা কিন্তু মন্দের ভালো সুন্দরবাবু। কি কি আছে শুনবেন? পোটাটো স্যালাড, টি কেক, চকলেট স্যান্ডউইচ আর চা। বাবা বাবা বাহ, আহা, এইটা ভালোর চেয়েও ভালো গো। হ্যাঁ, এইবারে আশ্বস্ত হলেন তো? খাবার আসুক, ততক্ষণে সব খবরাদি দিন আমাদের। আরে 3 ঠিকানার খবরই সংগ্রহ করেছি। এক, ওই নিউ স্ট্রিটের 4 নম্বর বাড়িতে থাকেন উত্তরবঙ্গের এক বিধবা জমিদার গৃহিণী, নাম হচ্ছে অপর্ণা দেবী। হ্যাঁ, অপর্ণা দেবী। তার নিজের কোনো সন্তান নেই, ওই বিধবা ভাইয়ের বউয়ের ছেলে মেয়েদের নিয়েই তার সংসার। ছেলেমেয়েরা নাকি সবাই নাবালক। বাড়িতে আছে চাকর, রান্নার বামুন ঠাকুর, দারোয়ান আর 2জন আধবুড়ো কর্মচারী। তার 2খানা মোটর, একখানা অস্টিন আর একখানা স্টুডি বেকার। এবার 2, এরপর ওই 17 নম্বর বাড়ি। ওখানে ডাক্তার তপেন্দ্রনাথ দত্ত নামে একজন ভদ্রলোক থাকেন, ভাড়া বাড়ি, তবে ভালো পোশাক, বয়স ওই 40-এর কাছাকাছি। স্ত্রী আছেন, একটি ছেলে আর 2টি মেয়ে। বড় মেয়ের বয়স হচ্ছে প্রায় 15, ছেলেটির বয়স প্রায় 11, আর ছোট মেয়েটির বয়স হচ্ছে 8 বছর। ডাক্তারবাবু একখানা মরিচ গাড়ির অধিকারী। এবার 3, বাকি এখন ওই 28 নম্বরের বাড়ি। ও বাড়ির মালিক হচ্ছেন মোহনেন্দু মিত্র। একেবারে নতুন বাড়ি,
মানে 8 বছর আমেরিকা থাকার পর এই সবে দেশে ফিরেছেন। নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। এখনো বিয়ে করেনি। বয়স ওই ধরো 40-42। বাড়িতে এক রান্নার ঠাকুর আর ঝি নিয়ে থাকে। তার বাড়ির পিছনের জমিতে কারখানার মতো কি একটা মানে রয়েছে। আর সম্বন্ধে যদিও পাড়ার লোক বিশেষ কিছু জানে না, কারণ তিনি খুব একটা মিশুকে মানুষ নন। তারপরে এই নতুন এসছেন, একখানা ফোর্ড গাড়ি রয়েছে তার, নিজেই চালান, এবং সেই গাড়িখানা কালো রঙের। আপাতত এইটুকুই। তা কি জয়ন্ত, আর কিছু জানতে চাও? না, যেটুকু জেনেছি আপাতত তাতেই কাজ চলবে। মানিক, এবার ওই নস্যির ডিব্বেটা একটু দাও তো ভাই। মানিক জানত অতিরিক্ত খুশি হলেই জয়ন্তের দরকার হয় নস্যি। সে হাসি মুখে ডিবেটা এগিয়ে দিল। প্রায় 15টা দিন কেটে গেছে। সবাই ভাবছে মহারাজা দুর্গাপ্রসাদের সেক্রেটারির তৎপরতায় হাতে হাতে ধরা পড়তে পড়তে কোনো গতিকে বেঁচে গিয়ে অলৌকিক দস্যুর দিব্য জ্ঞান লাভ হয়েছে। কারণ এই 2 সপ্তাহ তার আর কোনো সারা শব্দই পাওয়া যায়নি। তবুও পুলিশের সচেতনতার সীমা নেই। রাস্তার কালো রঙের ফোর্ড দেখলেই পাহারাওয়ালাদের দৃষ্টি সজাগ হয়ে ওঠে। প্রত্যেকবারই অলৌকিক দস্যু দেখা দিয়েছে রাত্রিবেলাতেই। তাই সন্ধ্যার পর রাস্তায় রাস্তায় পুলিশের সতর্কতা আরো বেশি হয়। কালো বা সাদা বা হলদে রঙের কোনো মোটর গাড়ি আর ফাঁকি দিতে পারে না তাদের কড়া পাহারাকে। সেদিন ছিল অমাবস্যার রাত। চন্দ্রশূন্য আকাশে সে রাতেও জমে উঠেছে মেঘের পর মেঘ। জোরালো ঝড় বৃষ্টির পূর্ব লক্ষণ। পথিকেরা তাড়াতাড়ি পা চালাচ্ছে তাদের গন্তব্যের দিকে। নিউ স্ট্রিট, অসম্পূর্ণ নতুন রাস্তা, বাড়ির সংখ্যা কম, লোক চলাচলও খুব একটা বেশি নয়। অঞ্চলটা রাত 10টার পরই প্রায় নিঃসাড় হয়ে আসে। ঝিঝির ডাক বা প্যাঁচার হুতুম ছাড়া আর কোনো শব্দই সেখানে থাকে না। কিন্তু না, আজ আরো একটা শব্দ কানে আসছে। হ্যাঁ, ওই তো গ্যাসের আলোতে দেখা যাচ্ছে একখানা কালো রঙের ফোর্ড গাড়ি রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। গাড়িটা যেই না দুটো রাস্তার সংযোগস্থলে এসে মোড় ফিরতে যাবে, অমনি খুব কাছ থেকেই তীব্র স্বরে বাঁশি বেজে উঠল। সাথে সাথে মাটি খুঁড়ে যেন জেগে উঠল দলে দলে কিছু মানুষ। ঘিরে ধরে দাঁড়ালো। ফোর্ড গাড়িটার এপাশে ওপাশে, সামনে পিছনে প্রত্যেকের হাতেই বন্দুক। ওরা কি মিলিটারি পুলিশ? এই, ভেতরে কে আছো? বেরো, বেরো। চালক গাড়ির জানলার কাঁচ নামিয়ে ভেতর থেকে মুখ বাড়ালো। কে আপনারা? কি চান? কি চাই তাও কি মুখ ফুটে বলতে হবে? আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই না? আপনারা পুলিশের লোক, সেটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু কি চান সেইটাই এখনো। বটে, আমরা চাই অলৌকিক দর্শকে। এইবারে বুঝতে পারলেন? না। দূর থেকেই পরম সাবধানে গাড়ির ভেতর উঁকি ঝুঁকি মারবার চেষ্টা করে সুন্দরবাবু বললেন, এই এই তোমরা গাড়ির দরজাটা খুলে দেখো তো, ভিতরে আর কি আছে। এই, আর খুব খুব হোশিয়ার, খুব হোশিয়ার। সবাই বন্দুক তৈরি রেখো, বড় ধরিবাজ ক্রিমিনাল। গাড়ির দরজা খুলে সকলে ভিতরটা দেখল, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। চালক ছাড়া গাড়ির ভেতরে দ্বিতীয় কেউই নেই। কলকাতার পুলিশ কি আজকাল অলৌকিক স্বপ্ন দেখবার ব্যবসা ধরেছে নাকি? হ্যাঁ। মোহনেন্দু মিত্রের এই ব্যঙ্গোক্তির কোনো জবাব না দিয়ে সুন্দরবাবু কেবল জয়ন্তের মুখের দিকে তাকালেন। যদিও লাভ হলো না তাতে, কারণ জয়ন্ত তখন একান্ত নির্বিকার মুখে অমাবস্যার গাঢ় অন্ধকার ভেদ করে কালো আকাশ দেখতে ব্যস্ত। তিনি হতাশভাবে ফিরলেন মানিকের দিকে। মানিক নিজের পকেটে হাত পুড়ে দিয়ে বলল, সুন্দরবাবু, আসবার সময় আপনার জন্য চকলেট এনেছি, কয়েকটা খাবেন নাকি? মনে মনে রেগে আগুন হয়ে সুন্দরবাবু আবার ফিরলেন মোটর চালকের দিকে। আপনার নাম? শ্রী মোহনেন্দু মিত্র। কি করেন? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিকানা?
28 নম্বর নিউ স্ট্রিট। গাড়ি লাইসেন্স আছে ওই দেখে? লাইসেন্স পাওয়া গেল। মোহনেন্দু মিত্রর নামেই রয়েছে ফোর্ড গাড়িখানা, নম্বরটাও সঠিক। কোনো দিকেই কিছু জুত করতে না পেরে সুন্দরবাবু অবশেষে বললেন, তা গাড়ি নিয়ে এখন আপনি কোথায় যাচ্ছিলেন? বেড়াতে। এই ঝড় বৃষ্টির মধ্যে এটা কি বেড়ানোর সময় হলো? আমার খুশি, এই নির্বোধের মতো প্রশ্ন করবেন না তো। এবারে দয়া করে পথ ছাড়বেন কি? না। না মানে? আপনার বাড়ি আমি খানা তল্লাশ করব। আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? আছে। আগে আমি সেটা দেখতে চাই। সুন্দরবাবু পকেটে হাত দিতেই যাচ্ছিলেন, হঠাৎ জয়ন্ত তার হাত চেপে ধরল। সুন্দরবাবু, আজ আর বাড়ি খানা তল্লাশ করতে হবে না। মোহনেন্দুবাবু বেড়াতে যাচ্ছেন, যেতে দিন। বিস্ময়ে হতবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন সুন্দরবাবু। তাহলে কি আমি যেতে পারি? জয়ন্ত পায়ে পায়ে গাড়ির ঠিক পিছন দিকে গিয়ে দাঁড়ালো। হতভম্বের মতো তার চাল চলন লক্ষ্য করতে করতে সুন্দরবাবু বললেন, ঠিক আছে মোহনেন্দু বাবু, আপনি এখন যেতে পারেন, যান। মোহনেন্দু মিত্র গাড়িতে স্টার্ট দিতে যেটুকু সময় নিলেন তারই মধ্যে জয়ন্ত সুকৌশলে নিজেকে গাড়ির পিছনের দিকিতে বন্দি করে ফেলল। চালক জানতেই পারলেন না গাড়িতে তিনি আর একা নেই। অনেক এটা আবার কি হলো বলো তো? ভালো সেনাপতি শত্রুপক্ষের প্ল্যান দেখে নিজের প্ল্যান স্থির করে। জয়ন্ত বুঝে নিয়েছে মোহনেন্দু তার প্ল্যান বদলে ফেলেছে, তাই সেও নিজের পরিকল্পনা তৎক্ষণাৎ পাল্টে ফেলল। কি বুঝলেন? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো আপনার নাম সুন্দরবাবু আর জয়ন্তর নাম জয়ন্ত। সুন্দরবাবু যা বুঝতে পারেন না, জয়ন্ত তা বুঝতে পারে। এই এই ফাজলামি রাখো তো এখন। জয়ন্ত কি চাইছে সেটা তুমি বুঝেছো কিনা তাই বলো। পুরোটা না বুঝলেও আন্দাজ করতে পারি কিছুটা। মোহনেন্দু লোকটা অত্যন্ত ধূর্ত। যেমন করেই হোক সে বুঝতে পেরেছে পুলিশের নজর তার ওপরে। এবার অলৌকিক দস্যুর সাথে তার কি সম্পর্ক সেটা আমরা জানি না বটে, তবে এই নিউ স্ট্রিটের বাড়ি থেকে তাকে যে সে সরিয়ে ফেলেছে এতে আর কোনো সন্দেহ নেই। কাজেই আজ তার বাড়ি খানা তল্লাশ করলেও আমরা কিছুই পেতাম না। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, পুলিশের নজর তার উপরে আছে কিনা সেটা কনফার্ম করার জন্যই মোহনেন্দু এমন অসময়ে গাড়ি করে বেরিয়েছে। কিন্তু ওর গাড়ির পেছনে অমন করে চড়ে জয়ন্ত কি আজ একটু বেশি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললো না? খুব সম্ভবত জয়ন্তর সন্দেহ হয়েছে মোহনেন্দু এই ফাঁকে অলৌকিক দস্যুর সঙ্গে নতুন কোনো ঠিকানায় গিয়ে দেখা করে আসতে যাচ্ছে। তাই আসল ব্যাপারটা জয়ন্ত না ফিরলে আমরা জানতে পারবো না। সুতরাং অপেক্ষা করা ছাড়া এখন আমাদের আর অন্য কোনো কাজ নেই। তারপর কেটে গেল 1 মাস। এর মধ্যে একবারও অলৌকিক দস্যু আর উৎপাত করেনি। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছে আমাদের কলকাতা শহর। অনেকেই বলেছে মহারাজা দুর্গাপ্রসাদের সেক্রেটারির বন্দুকের দ্বিতীয় গুলিটা নিশ্চয়ই ব্যর্থ হয়নি, অলৌকিক দস্যু মারা পড়েছে। কিন্তু জয়ন্তর ধারণা অন্যরকম। সে আজ 1 মাস ধরে সুরেন রায় রোডে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে, সঙ্গে আছে মানিক। আর এই দীর্ঘ 30 দিন তারা এই বাড়ির বাইরে পা দেয়নি। ও ফুটপাতের একখানা মাঝারি আকারের লাল রঙের দোতলা বাড়ির দিকে তাদের নজর সারাক্ষণই নিবদ্ধ থাকছে। গত 1 মাসে এই রুটিনের একটুও নড়চড় হয়নি, কিন্তু এর মধ্যে আবার তারা সন্দেহজনক কিছুও দেখতে পায়নি। ও বাড়ির ভিতরে কেউ বাস করে বলেও তাদের মনে হয় না, কারণ বাড়ির জানলা দরজা সর্বদাই বন্ধ থাকে। রাতেও কোনো ঘরে সেখানে আলো জ্বলে না, এক বিন্দুও না, নইলে জয়ন্তর কড়া দৃষ্টিকে সেটা ফাঁকি দিতে পারত না। কেবল মাঝে মাঝে কোনো কোনো দিন সন্ধ্যার পর একখানা কালো রঙের ফোর্ড গাড়ি বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ায়। একটা লোক গাড়ি থেকে নেমে চাবি দিয়ে দরজার তালা খুলে বাড়ির ভিতরে গিয়ে ঢোকে।
খানিকক্ষণ পরে আবার সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে চলে যায়। আর লোকটা মোহনেন্দু মিত্র। সার্চ ওয়ারেন্ট এনে বাড়ির ভিতরে ঢোকার জন্য একাধিকবার তাগাদা দিয়েছেন সুন্দরবাবু, কিন্তু তাকে নিরস্ত্র করে জয়ন্ত বলেছে, জানি না, আমরা কেউই জানি না অলৌকিক দস্যু ওখানে আছে কিনা, আমরা জানি না। আমরা খালি দেখি মোহনেন্দুকে আসা যাওয়া করতে। সে যে স্বয়ং অলৌকিক দস্যু নয় এও আমরা জানি। সে একবার আমাদের বোকা বানিয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর ঠকতে আমি রাজি নই। কারণ এখন আমরা তার পিছু ছাড়িনি জানলে পাখি ভয় পেয়ে একেবারেই উড়ে পালাবে। তাই তার চেয়ে ওকে নিশ্চিন্ত হওয়ার জন্য কিছুদিন সময় দিন, তাহলেই আমরা কেল্লা ফতে করতে পারবো। কি বুঝলেন? কিন্তু আমি যার কৌতূহল দমন করতে পারছি না। সবুর করুন, মেওয়া নিশ্চিত ফলবেই। এই বাড়িতে ফোন আছে, যথা সময় আপনি খবর পাবেন। আজ 1 মাস তোমরা বাড়ি ছাড়া। এই টানা 30 দিন তোমাদের ওই লোভনীয় চায়ের আসর আর বসেন। তোমরা যে বাড়িতে চায়ের আসর বসাও সেখানে তো আমাকে আসতেও দাও না। জীবনটা মেরে মেরে হয়ে গেল জানো। আরে অবুঝ হবে না দাদা, আপনার মতো সুপরিচিত পুলিশ কর্মচারী এই পাড়ায় ঘন ঘন আনাগোনা করলে আমাদের অজ্ঞাতবাসটা একেবারে ব্যর্থ হয়ে যাবে। আমি তো বলছি সঠিক সময় এলো বলে। জয়ন্ত, এতদিনে কি সময় হলো জয়ন্ত? কোথায়? আজ কালো গাড়িখানা একবার দুপুরে আর একবার বিকেলে এসেছিল, তারপর আধ ঘন্টা আগে আবার একবার এসে দাঁড়িয়েও ছিল। আসবার সময় লালবাড়ির সামনে আপনিও গাড়িখানা দেখেছেন তো? একদম। একটা জিনিস আমি আরো লক্ষ্য করেছি, গাড়িতে মোহনেন্দু গাড়ির নাম্বার নেই। সেখানে যেটা আছে সেটা হচ্ছে ভুয়ো নাম্বার। এত রাতে মোহনেন্দুর এখানে আসা, তার উপরে গাড়িতে ভুয়ো নম্বর লাগিয়ে। যতটুকু বুঝছি আর একটা ঘটনা ঘটবেই। চলুন তো আমরা নিচে নেমে ওই সদর দরজার পাশে গিয়ে আবার লুকিয়ে থাকি। আপনার লোকজন সব যথাস্থানে ঘাপটি মেরে আছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। লাল বাড়ির ভিতর থেকে প্রথমে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। সে গাড়ির চালকের আসনে বসতেই দেখা গেল আর একটা দীর্ঘ ছায়ামূর্তি বেরিয়ে আসছে। রাতের অন্ধকারে কোনো মূর্তিকেই স্পষ্ট করে বোঝা গেল না, তবে দ্বিতীয় মূর্তিটা এগিয়ে এসে গাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই ইঞ্জিনটা স্টার্ট হলো। যে যেখানে খাপটি মেরেছিল সবাই রে রে করে ছুটে এসে ধরল গাড়িটাকে। সবার হাতেই বন্দুক, কিন্তু তার মধ্যেও চালক যে এতটা হঠকারিতা করবে তাকে বুঝতে পারেনি। চলন্ত গাড়ি হঠাৎ করে বুনো জন্তুর মতো গতি তুলে ছুটতে শুরু করলো। সুন্দরবাবু গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠলেন। বলাই বাহুল্য, গাড়ি থামল না। সে তখন উল্কা গতিতে সকলের চোখের সামনে দিয়েই ছুটে চলেছে। বন্দুক ছড়াও, ফায়ার! সশস্ত্র সেপাইরা গুলি ছুড়ল, কিন্তু কোনো গুলি গাড়ির গায়ে লাগলো কিনা সেটা বোঝা গেল না, কারণ তার গতি বন্ধ হলো না। তারপর ডান দিকে মোড় ফিরে অদৃশ্য হয়ে গেল গাড়িটা। আমাদের গাড়ি আছে ও রাস্তায়, শীঘ্রই নিয়ে এসো, শীঘ্রই, মুভ ফাস্ট, মুভ ফাস্ট! কিন্তু পুলিশের গাড়ি নিয়ে এসে আবার সেই পলাতক গাড়ির সন্ধানে ধাওয়া করতে মিনিট 4 সময় কেটে গেল। জয়ন্ত, অযথার ছোটাছুটি করে কি হবে? মোহনেন্দুর পাত্তা পাওয়ার অসম্ভব। চোখের সামনে পেয়েও যাকে ধরা গেল না, চোখের আড়াল থেকে তাকে কি করে খুঁজে পাওয়া যাবে? পুলিশের গাড়িও মোড় ফিরে ধরল ডান দিকে রাস্তা। শূন্য পথ সোজা চলে গিয়েছে। দুই পাশে ল্যাম্পপোস্টগুলো বোবা সাক্ষীর মতন দাঁড়িয়ে। এই চূড়ান্ত নিশুতি রাতেও অন্য কোনো গাড়ি চলাচলের শব্দ পর্যন্ত ভেসে আসছে না। হায় রে আমার কপাল, কি দুরন্ত লোক রে বাবা! হাতে পেয়েও হাতে পাওয়া যায় না, পাড়ার মতো পিছলে পালালো। তবুও পুলিশের গাড়ি ছুটছে, ঘুমন্ত গৃহস্থদের সুখ স্বপ্ন ভেঙে দিয়ে অবিরাম গতিতে ধাওয়া করে চলেছে। প্রায় মাইল খানেক পরে গাড়িখানে এসে থামলো একটা মাথায়। পরক্ষণেই বাঁ দিকে রাস্তার উপরে তাকাতেই তাদের চোখ পড়ল
সেখানে দাঁড়িয়ে রয়েছে একখানা কালো রঙের ফোর্ড গাড়ি। ওই তো ওই তো। আসুন আসুন, আপনাদের শুভ আগমনের জন্যই তো আমি অপেক্ষা করছি। সবাই বিস্ফারিত চোখে দেখল। কথাখানা বলল ফোর্ড গাড়ির চালক স্বয়ং মোহনেন্দু মিত্র। এই এই সবাই গাড়িখানে ঘিরে পেল, বন্দুক উঁচিয়ে ধরো, আর যেন চম্পট না দেয় সবাই। আকে না 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 না, আর পালাবো না আমি। আসলে আমি আপনাদের সঙ্গে একটু মজা করেছি মাত্র। পুলিশের সঙ্গে মজা? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ইচ্ছে করলেই আমি পালাতে পারতাম, কিন্তু আমি পালাইনি। কেনই বা পালাবো? কোনো দোষ যখন করিনি তাহলে। চুপ রাও, কোনো দোষ করিনি? হ্যাঁ, এই বেশি কথা বলে না। শ্বশুর গাড়ি ভেতর থেকে নেমে এসো তাড়াতাড়ি। আর তোমার সঙ্গে যারও যে আছে তাকেও নামতে বলো। আমার সঙ্গে? আমার সঙ্গে তো আর কেউই নেই। আলবাত আছে, আমরা সচক্ষে গাড়ি ভেতর একটা লোককে উঠতে দেখেছি। ভুল দেখেছেন, গাড়িতে আমি একা। তৎক্ষণাৎ গাড়ির ভেতর খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু সত্যি আর কাউকে সেখানে পাওয়া গেল না। দেখো মহেন্দ্র, তোমার এই চালাকি কিন্তু আর চলবে না। আমাদের চোখের আড়ালে তুমি পালিয়ে এসেছো আসল আসামিকে সরিয়ে ফেলার জন্যই। কে আসল আসামি আর কে নকল তা নিয়ে আপনারা যত খুশি মাথা ঘামাতে পারেন, কিন্তু এইটুকু জেনে রাখুন, আমার গাড়িতে আর কেউ ছিল না। নেই বললেই সাপের বিষ থাকে না নাকি? আমরা তাকে সচক্ষে দেখেছি নিজের চোখে। বেশ, তাহলে যাকে দেখেছেন আগে তাকে এনে হাজির করুন। নইলে পুলিশের মুখের কথা আদালতেও প্রমাণ বলে গ্রাহ্য হবে না, বুঝলেন কি না? তাহলে আর একটা কথা জবাব দাও, তোমার গাড়িতে ভুয়ো নাম্বার কেন? এ প্রশ্নের অর্থ তো ঠিক বুঝলাম না। এখনই বুঝিয়ে দিচ্ছি। বলতে বলতে সুন্দরবাবু গাড়ির পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থমকে গেলেন। তার দু চোখ নম্বর প্লেটের উপর স্থির হয়ে রয়েছে। বাহ 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 বাহ, তুমি তো বেশ কাজের ছেলে হেমনন্দ। হ্যাঁ, ভুয়ো নাম্বারের প্লেট খানো এই ফাঁকে সরিয়ে ফেলেছো দেখছি। যাকো সব কথা, চলো এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। চলো। কেন? কেন তা পরেই বুঝতে পারবে। আপনি কি আমাকে গ্রেপ্তার করতে চান? না, তবে পরে করলেও করতে পারি। কি অপরাধে? যদি গ্রেপ্তার করি তখনই জানতে পারবে। তবে তো দেখছি আপনাদের জন্য অপেক্ষা করে আমি মোটেও ঠিক কাজ করি। অপেক্ষা করছিলে কি আর সাথে? ভেবেছিলে সেদিনকার মতো আজকেও তোমার কথা শুনে আমরা বোকার মতো তোমাকে ছেড়ে দেবো? একই চালে বারবার বাজিমাত করা যায় না বাবু। চলো চলো, আমাদের সঙ্গে কথা বাড়িও না। পরদিন সকালে মর্নিং ওয়াক সেরে জয়ন্ত আর মানিক বাড়ি ফিরতেই দেখে দরজার সামনে সুন্দরবাবুর গাড়ি দাঁড়িয়ে। অবাক হয়ে জয়ন্ত বলল, এ কি আশ্চর্যকাণ্ড! এত সকালে ঘুম নষ্ট করে সুন্দরবাবু এখন এইখানে? বাবা, এমন বিরল ঘটনার সাক্ষী হতে পারে তো ভাগ্যের বিষয়। মানিক, কি ব্যাপার হতে পারে বলো তো? ভেতরে গিয়েই না হয় সকরণে শুনবে, চলো। তা ব্যাপার কি সুন্দরবাবু? আজ কি নিদ্রা দেবী কোনো কারণে আপনার উপর সকাল সকাল অসন্তুষ্ট হয়েছেন নাকি? হ্যাঁ, সকাল সকাল নিদ্রা দেবী কাল রাত থেকে আমার কাছে গেছেননি। বা বলতে পারো আমি অনুমতি দিইনি। কেন? ঘটনা কি? বলি তবে শোনো, কাল তো তোমরা দুজন চলে গেলে, তো আমি মোহনেন্দুকে লকআপে রাখবার ব্যবস্থা করে থানা থেকে যখন বেরিয়ে আসি, রাত পেরিয়ে ভোর তখন প্রায় 4টে, হঠাৎ দেখি একখানা মোটর গাড়ি থানার সামনে এসে থামলো এবং একটি প্রৌঢ় ভদ্রলোক ব্যস্তভাবে গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন। এমন অসময় তার আবির্ভাব দেখে আমার মনটা বড় কৌতূহলী হয়ে উঠল। তো আমায় একেবারে সামনে পেয়ে তিনি প্রায় দৌড়ে এলেন। ওনার চোখ মুখের অবস্থা তখন খুব চঞ্চল ছিল। আতঙ্কগ্রস্ত স্বরে বললেন, অলৌকিক দর্শ, অলৌকিক দর্শ, ওরে বাবরে, ওরে বাবরে।
নামটা শোনা মাত্রই আমি আবার কোমর সোজা করে জেগে উঠলাম। জিজ্ঞেস করলাম, কোথায় অলৌকিক দস্যু? ঠিক দেখেছেন? একদম ঠিক, একদম ঠিক। আমি খবরের কাগজে তার চেহারা আর কার্যকলাপের বর্ণনা পড়েছি। ওই অলৌকিক দস্যু যারা আর কেউ নয়, কেউ নয় আর। তারপর ভদ্রলোক যেসব কথা বলতে লাগলেন তা অত্যন্ত অসংলগ্ন। আসলে দারুণ আতঙ্কে তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। ভালো করে গুছিয়ে কিছু বলতে পারছিলেন না। খানিকক্ষণ পরে কিছুটা প্রকৃতস্থ হয়ে তিনি যা বললেন তা সংক্ষেপে তার সারমর্ম হচ্ছে এই। ভদ্রলোকের নাম হচ্ছে বসন্ত চৌধুরী। 24 পরগনার এক জমিদারি আছে, থাকেন হচ্ছে ওই টালিগঞ্জে। গত লগ্নে তিনি তার ছেলের বিয়ে দিয়েছেন। কাল ছিল বৌভাতের রাত, আর সেই উপলক্ষে তার বাড়ির সামনেকার খোলা জমিতে মেরাপ বেঁধে নাট্যাভিনয়ের আয়োজন হয়েছিল। রাত্রি 2:30টার পর আসর ভাঙে। অতিথিদের বিদায় দিয়ে আলো টালো নিবিয়ে অন্যান্য কাজ চুকুতে চুকুতে প্রায় ওই 3:30 বেজে যায়। তার এদিক যখন নিরালা হয়ে পড়ল, বসন্তবাবু মণ্ডপ ছেড়ে বাড়ির ভেতর ঠুকবো করছেন, এমন সময় হঠাৎ শুনতে পেলেন খটাং খটাং করে একটা ধাতব জান্তব শব্দ। তার বাড়ির পাশেই খানিকটা জঙ্গল ভরা বেওয়ারির জমি ছিল, আর শব্দটা আসছিল সেই দিক থেকে। তিনি অবাক হয়ে একটা লণ্ঠন হাতে করে সেই দিকে গিয়ে উঁকি ঝুঁকি মেরে দেখলেন একটা প্রায় 7 ফুট লম্বা দানবের মতো মূর্তি, 2 চোখে স্থির, অথচ বিদ্যুতের মতো তীব্র অগ্নিশিখা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বিভৎস মূর্তিটা যদিও তাকে দেখতে পায়নি, তো বসন্তবাবু বুঝতে পারলেন দস্যুটা এখানে এসেছে তার বাড়ি আক্রমণ করার জন্য। তিনি আর কাল বিলম্ব না করে থানায় খবর দিতে চলে এসেছিলেন। জয়ন্ত, এই আসল ব্যাপারটা আমি এখন বুঝতে পেরেছি। মোহনেন্দুর গাড়ি থেকে পুলিশের ভয়ে নেমে পড়ে ওই দস্যুটা, তারপর এই জঙ্গলের ভেতর গিয়ে লুকিয়েছিল। এবার আমি তৎক্ষণাৎ দলবল নিয়ে ছুটে গেলাম ঘটনাস্থলে, কিন্তু আবার হলো সেই লাভে ব্যাং অপচয় ঠ্যাং। পেলাম অসডিম্ব। আমার সারা রাতের খুব নষ্ট করে অলৌকিক দস্যু আবার আমায় ফাঁকি দিল। তারপর আর কি, এই খবরটা দেওয়ার জন্য এখানে চলে এলাম। এবার এখন কি করা যায় বলো তো ভাইয়া? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, কিন্তু তারও তো একটা সহ্য সীমা থাকা দরকার। একটা সীমা আছে তো। পুলিশের চাকরি নিয়েছি বলে এই আহার নিদ্রা তো একবারে ত্যাগ করে দিতে পারি না। এবারে কিন্তু তোমাকে একটা কিছু বিহিত করতেই হবে। আমি আর পারছি না বাবা। আপাতত আমাদের সঙ্গে চা চর্চা করুন, তারপর হাত পা গুটিয়ে অপেক্ষা করুন অলৌকিক দস্যুর জন্য। আরে ভরসা রাখুন, খুব দেরি নেই আর। আপনার অলৌকিক দস্যুর দেখা পাবেন খুব শীঘ্রই, হয় আজ নয় কাল নয় পরশু। কারণ তার পক্ষে আশ্রয়হীনের মতন পথে পথে ঘুরে বেড়ানো অসম্ভব। তার কথা এখন সারা শহরে রাষ্ট্র হয়ে গিয়েছে। যারা তাকে দেখেননি তারাও এখন এসে বর্ণনা পড়ে তাকে ঠিকই চিনে ফেলতে পারবেন, যেমন চিনে ফেলেছেন ওই বসন্তবাবু। তাই তাকে যেখানেই হোক আশ্রয় তো নিতেই হবে। আর তার 2টো ঠিকানাই আমরা জানি। 1 28 নম্বর নিউ স্ট্রিট, সেখানে তো আপনি গুপ্তচর মোতায়েন করেছিলেন। আর 2 সুরেন রায় রোড, যেখানে কাল আপনি পাহারা মোতায়েন করে এলেন। সুতরাং এবারে কেবল অপেক্ষা আর অপেক্ষা। কি বুঝলেন? তবে আর কি, এই খানিক নিশ্চিন্ত হয়েই জিরুই। তবে কিন্তু তার আগে উদর পূর্তি করা আমার সবিশেষ প্রয়োজন। ওই শ্রী মধুসূদন, এই সকাল সকাল তোমার প্রসাদের দেখা পাবো কি আজ? পুরো রাত না ঘুমিয়ে সুন্দরবাবুর খিদেটা আজ কিঞ্চিত বেশি ছিল। ওদিকে মধুও চিরদিনের মতন তৈরি ছিল। হাতে ট্রে ভর্তি ব্রেকফাস্ট নিয়ে হাজির হলো ঘরে। আর দেরি না করে পরম তৃপ্তিতে সুন্দরবাবু একে একে পেট পূজা করলেন। 5টা সেদ্ধ ডিম, 8খানা গোল্ডেন পাফ বিস্কিট, 6খানা টোস্ট, 2টো ল্যাংড়া আম, 4টে মর্তমান কলা আর 3 পেয়ালা চা দিয়ে জয়ন্ত আর মানিক দুজনেই কেবল একটা করে সেদ্ধ ডিম, 2খানা করে টোস্ট আর এক পেয়ালা চা খেল। আহার শেষে সুন্দরবাবু তৃপ্তি মুখে পা ছড়িয়ে বসে একটা সিগার ধরাবার জন্য উপক্রম করছেন, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, কে? ও ও আচ্ছা, হ্যাঁ উনি এখানেই আছেন, ধরুন ডেকে দিচ্ছি। সুন্দরবাবু, এই থানা থেকে আপনার জন্য ফোন এসছে। ফান নেই কাল নেই, দুদণ্ড পা ছড়িয়ে চিরোনোর জন্য কেবলই ডাকাটাকি, কেবলই ডাকাটাকি, পারি না বাবা। হ্যালো,
কে? হ্যাঁ, কি? জয়ন্ত আর মানিক দুজনেই লক্ষ্য করল সুন্দরবাবুর মুখে বিরক্তির ভাব বদলে ধীরে ধীরে বিস্ময়ের আকার ধারণ করেছে। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই এই তো তোমরা ইমিডিয়েটলি স্পটে যাও, বাড়িখানা চারদিক থেকে ঘেরাও করে ফেলো। আর হ্যাঁ, ওই মহেনন্দীকে সঙ্গে করে নিয়ে যেতে ভুলো না, মনে করে। হ্যাঁ জয়ন্ত, জয়ন্ত, এই তোমার অনুমান যে এত তাড়াতাড়ি ফলে যাবে ভাবতেই পারিনি। এই তাড়াতাড়ি উঠে পড়ো, এই সব কথা গাড়িতে বলছি। চলো চলো চলো, বেরিয়ে পড়ি। তা কোন বাড়িতে ধরা পড়লো অলৌকিক দস্যু সুন্দরবাবু? ব্রিলিয়ান্ট! এই তুমি কি করে বুঝে যায় বলো তো জয়ন্ত? ঠিকই ধরেছ, সুরেন রায় রোডে দেখা দিয়েছে। শুধু তাই নয়, এবারে সে প্রায় খুন করতে গিয়েছিল গো। কিরকম? আজ সকালে পাহারা বদলের সময় দেখা যায় রাতের পাহারাওয়ালা বাড়ির দরজার সামনে রক্তাক্ত দেহে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে তখনই হাসপাতালে পাঠানো হয়, কিন্তু বাঁচবে কিনা সন্দেহ। আর অলৌকিক দস্যু? তাকে কেউ চোখে দেখেনি বটে, কিন্তু সে ওই বাড়ির ভিতরেই আছে। মোহনেন্দু কাল বাড়ি থেকে বেরোবার সময় সদর দরজায় তালা দিয়ে দিয়েছিল। আজ সকালে সেই তালাটা পাওয়া গেছে ভাঙা অবস্থায়, পাহাড়ওয়ালার দেহের পাশে পড়েছিল। কিন্তু বাড়ির সদর দরজাটা কিন্তু খোলা নেই, ভিতর থেকে বন্ধ। এ থেকে আর কি বুঝতে হয়? কিন্তু আমি কি ভেবে আশ্চর্য হচ্ছি জানো, এত কাণ্ড করে বারবার পুলিশকে অত সহজে ফাঁকি দিয়ে অলৌকিক দস্যু কি শেষটা এমন নির্বোধের মতন একটা কাজ করে আমাদের হাতের মুঠো এসে ধরা পড়বে? এতে আমি কিন্তু একটু অবাক হইনি সুন্দরবাবু। আপনাদের এই অলৌকিক দস্যুর অবস্থা এখন চালকহীন চলন্ত গাড়ির মতো হয়ে গেছে, বুঝলেন? তার মানে চালক অর্থাৎ মোহনেন্দু, তাকে তো আপনারা লকআপে রেখেছেন। এর চালক হচ্ছে মস্তিষ্ক। অলৌকিক দস্যুর মস্তিষ্ক এখন আপনাদের হাতে বন্দী, তাই এখন তাকে বুদ্ধি দেওয়ার কেউ নেই। আর সেই জন্যই সে নির্বোধের মতো আচরণ করছে এখন। সিম্পল। কথা বলতে বলতে ঘটনাস্থলে এসে পড়ল ওরা। সামনে সেই দোতলা লাল রঙের বাড়ি, সামনের কৌতূহলী জনতা আর দলে দলে পুলিশ, কারোর হাতে লাঠি, কারোর হাতে বন্দুক। সদর দরজার সামনে গিয়ে সুন্দরবাবু মাটির দিকে ইশারা করলেন। রক্তের দাগ ছড়িয়ে রয়েছে সেখানে। বাড়ির ভেতর কে আছো? দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। সকলে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ সাড়াও দিল না, দরজাও খুলল না। এই মোহনেন্দুকে এখানে নিয়ে এসো তো। যদি তার ডাকেও সাড়া না দেয় তাহলে দরজাটা ভেঙে ফেলবে। সবাই তৈরি দেখো। সুন্দরবাবুর কথা শেষ হওয়ার আগেই চোখের নিমেষে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সবাই বিস্ফারিত চোখে দেখল যে কে যেন সশব্দে বাড়ির সদর দরজা খুলে ফেলে ভিতর থেকে বেরিয়ে এসে পথের উপরে লাফিয়ে পড়ল। একটা সাক্ষাৎ শরীরে দুঃস্বপ্ন, দুই চোখে ধকধক করে অগ্নিশিখা জ্বলছে। সে ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসছে সুন্দরবাবুর দিকে। আর সেটা অন্য কিছু নয়, স্বয়ং অলৌকিক দস্যু। আবার আবার সেই আওয়াজ, আবার সেই আওয়াজ। আমি আর কিছুতেই ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। এই 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 সকলে বন্দুক চলো, ফায়ার ফায়ার। প্লিজ না, থামুন আপনারা। বন্দুক ছুড়বেন না, দয়া করে বন্দুক ছুড়বেন না। আমি ওকে এখনই নিশ্চল করে দিচ্ছি, তাহলে আপনাদের আর ছুড়বেন না, ছুড়বেন না। মোহনেন্দুর মুখের কথা শেষ হলো না, তার আগেই গর্জন করে উঠেছে একসঙ্গে অনেকগুলো বন্দুক। চোখের নিমেষে সেই বর্মাবৃত অতিকায় অবিশ্বাস্য মূর্তিটা মাটিতে আছড়ে পড়ল, ঠিক যেন গোড়া থেকে কাটা বিশাল একটা বটগাছ। আশ্চর্যের ব্যাপার, সে একবারও আর্তনাদ করল না, মাটিতে পড়ে ছটফট করল না। এত সহজে যে এত বড় শত্রু নিপাত হবে সেটা কেউ ভাবতেও পারেনি। এ আপনারা কি করলেন? আমার কত সাধনার সফল স্বপ্ন একেবারে বিফল করে দিলেন। আমি তো ওকে নিশ্চল করে দিচ্ছিলামই। আপনাদের কি আর এক মুহূর্ত অপেক্ষা করার ধৈর্য হলো না? এ আপনারা কি করলেন? মোহনেন্দু বাবু,
ও আপনার কে? কে? আমার মানুষ পুত্র। মানুষপুত্রকে মনের ভিতরে রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন, কিন্তু তাকে এতটা কৃত্রিম আর ভীষণ আকার দিয়ে বাইরের পৃথিবীতে পাঠিয়ে এমন উপদ্রব সৃষ্টি করবার অধিকার কিন্তু আপনার নেই। সব কথা যদি আপনি জানতেন তাহলে এমনটা বলতেন না জয়ন্ত বাবু। আমি জানি এ হচ্ছে যন্ত্র মানব। কে? যন্ত্রমানব? সেটা আবার কি জয়ন্ত? তবু এটুকু যে সব জানা নয় জয়ন্ত বাবু। অনেক কথা হয়েছে, আর নয়। এবারে বাকিটা আদালতে প্রকাশ পাবে। আদালতে কি প্রকাশ পাবে অফিসার? অর্থলোভে কে কোথায় রাহাজানি করেছে, কত মানুষকে জখম করেছে, কত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, এই সবই তো। ওসব তো অতি সাধারণ ব্যাপার। পৃথিবীর রাম শ্যাম যদু মধুর দল তো প্রতিদিন অন্যায় করছে, ধরা পড়ছে, জেল খাটছে, কিন্তু আদালত কি কখনো জানতে পারবে আমার এই বিচিত্র আবিষ্কারের পেছনে কতটা মহত্তর উদ্দেশ্য ছিল? আদালতে বড় জোর প্রমাণিত হবে যে পরের সম্পত্তি লুট করবার জন্যই সৃষ্টি হয়েছে এই যন্ত্র মানব। কিন্তু সেইটাই যে বড় সত্য নয়, এটা নিজের হাতে লিখে আমি কালকেই আপনাদের জানাব। আজ আমাকে কোনো প্রশ্ন করবেন না। ধরা যখন পড়েছি তখন আমাকে থানায় বা হাজতে বা জেলখানায় যেখানে খুশি টেনে নিয়ে যেতে পারেন, যেখানে খুশি আপনাদের যা খুশি আপনারা করতে পারেন। জয়ন্ত ঘরে ঢুকে দেখল মানিক এক মনে খবরের কাগজ পড়ছে। তা কালকে ব্যাপারটা কাগজে বেরিয়েছে নাকি? মানিক পাঠ করে যা যা শোনালো তা ইতিপূর্বের রাতের ঘটে যাওয়া ঘটনা। বিবরণ শেষে নতুন বলতে মানিক সংবাদদাতার মতামতটাও ভালো করে পড়ে শোনালো। যন্ত্র মানব। বিলাতি পুঁথিপত্রে যখন চন্দ্রলোকের যাত্রীদের প্রসঙ্গ লইয়া আলোচনা করা হয়, তখন তাহা সম্ভবপর বলিয়া বিশ্বাস না করিলেও আমরা সাগ্রহে পাঠ করি। বিলাতি পুঁথিপত্রে যন্ত্র মানবদের লইয়াও বহু আলোচনা হইয়াছে, এবং পাশ্চাত্য দেশের বৈজ্ঞানিকরা সাহায্য করিতেছে সত্যকার মানুষের নানা কার্যে সাহায্য করার জন্য যন্ত্র মানব বানাতে। কিন্তু সেসব যন্ত্র মানুষ আসলে খেলাঘরে কলে দম দেওয়া পুতুলের উন্নততর ও বৃহত্তর সংস্করণ ছাড়া আর কিছুই নহে। কিন্তু কল্পনার যন্ত্র মানুষকে প্রায় আসল মানুষের সমকক্ষ করিয়া তুলিয়াছিলেন সর্বপ্রথম চেকোস্লোভাকিয়ার কারেল ও জোসেফ ক্যাপেক ভ্রাতৃযুগল, প্রায় 31 বছর আগে। তাঁদের একখানি পৃথিবী বিখ্যাত নাটক প্রাচ্যের বিভিন্ন দেশে অভিনীত হয়। ক্যাপেক ভ্রাতৃযুগল তাদের কল্পনায় সৃষ্ট যন্ত্র মানুষের নাম রাখিয়াছিলেন রোবট। ক্রমে ওই রোবট কথাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে যন্ত্র মানুষ বুঝাইবার জন্য প্রত্যেক ইংরেজি অভিধানেই রোবট শব্দটি স্থান লাভ করিয়াছে। কিন্তু বাস্তব জগতে এই রকম প্রায় মানুষের সমকক্ষ রোবট প্রস্তুত করিয়া একজন বাঙালি অপরাধী যে এমনভাবে স্বার্থসিদ্ধির চেষ্টা করিবে, এটা ছিল আমাদের নিরঙ্কুশ কল্পনারও অতীত। কিন্তু বড়ই দুঃখের বিষয় যে মোহনেন্দু নিজের অপূর্ব প্রতিভাকে সৎপথে চালনা করিয়া দেশের ও দশের কাছে ধন্যবাদ ভাজন হইতে পারিল না। মানিক, এইখানে রিপোর্টারের একটু ভুল হয়েছে। পাশ্চাত্য দেশের সবাই জানে অনেক বিষয়ই প্রায় মানুষের সমকক্ষ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মানুষের চেয়েও কার্যকর এই রোবট প্রস্তুত করা অনায়াসেই সম্ভব। এই হালেই এই সম্বন্ধে একটা খবর পাওয়া গেছে। সেদিন তোমার কাছে আমি কানাডার ডিফেন্স রিসার্চ বোর্ডের চেয়ারম্যান ডক্টর H.M. সোল্যান্ডের কথা তুলে ধরেছিলাম, মনে আছে? তিনি বলেছেন যে প্রথম মহাযুদ্ধে যেমন ঘোড়ার জায়গা নিয়েছিল ট্যাঙ্ক, ঠিক একইভাবে
ভবিষ্যতে যুদ্ধে তেমনি পদাতিক সৈন্যদের স্থান দখল করবে এই রোবটরাই। তাদের থাকবে কৃত্রিম শ্রবণ, দৃষ্টি, স্পর্শ আর ঘ্রাণের শক্তি, এবং তারা অবস্থা বুঝে ব্যবস্থা ও আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার নিজের থেকেই করতে পারবে। তারা জলে জাহাজ আর শূন্যে বিমান চালাবে, রিপোর্ট লিখবে আর রেডিওর সাহায্যে নির্দেশ গ্রহণ করবে। আর এটাও প্রকাশ পেয়েছে যে ডক্টর সোল্যান্ড এরকম যন্ত্র মানুষ প্রস্তুত করবার পদ্ধতি জানেন, এবং ইঞ্জিনিয়াররা সেই পদ্ধতিতে কাজ করলেই তা সম্ভব। আচ্ছা জয়ন্ত, তুমি কি আগেই বুঝতে পেরেছিলে যে ওই ঘটনাগুলো একটা রোবটেরই কীর্তি? প্রথমে বুঝতে পারিনি, পরে আন্দাজ করতে পেরেছিলাম। আসলে কি জানো, যা অপ্রাকৃত বা অলৌকিক তা আমি বিশ্বাস করি না, তাই তার একটা বৈজ্ঞানিক কারণ খুঁজতে চাই। মানুষ বা অন্য যে কোনো জীবজন্তুর চোখে মোটরের হেডলাইটের মতো আলো জ্বলতে পারে না, তাই ধরে নিলাম ওটা কোনো যান্ত্রিক কৌশল। তারপর একই সঙ্গে একই কণ্ঠে বহু স্বর নকল, এটাও কিন্তু জীবজগতে অসম্ভব। সুতরাং বলাই যায় যে মূর্তিটার লোহার অবতরণের তলায় ফোনোগ্রাফের মতো কিছু রেকর্ড করবার যন্ত্র আছে। তারপর মূর্তিটার আপাদমস্তক লোহার আচ্ছাদনে ঢাকা শুনেই আমার মনে পড়ে গেল পাশ্চাত্য দেশের রোবটদের কথা। কিন্তু এখনো আমার সব প্রশ্নের উত্তর পাইনি, তাই মোহনেন্দুর লিখিত স্বীকারোক্তির জন্য আমি অপেক্ষা করে আছি। ওই যে পায়ের আওয়াজ পাচ্ছি, সুন্দরবাবু আসছেন। না হয়ে জয়ন্ত, মোহনেন্দুর সকল স্বীকারোক্তি এই কাগজগুলোতে রয়েছে। তুমি চেয়েছিলে, নিয়ে এলাম। এলাম। হাত বাড়িয়ে সুন্দরবাবুর থেকে কাগজগুলো নিয়ে জয়ন্ত পড়তে শুরু করলো। আমি মোহনেন্দু মিত্র। আপনারা কেউ ভাববেন আমি চোর, কেউ ভাববেন আমি রাহাজান, কেউ বা ভাববেন ভয়ানক ডাকাত, আবার অনেকে মনে করবেন আমি ওদের চেয়েও নিম্ন শ্রেণীর জীব। যদিও নিজেকে সাধু বলে প্রচার করতে চাই না, তবে আমার উদ্দেশ্য আদর্শ নিয়ে বিচার করে দেখলে বুঝতে পারবেন যে আমি ওদের কারোরই দলের লোক নই। ক্যাপেকদের আর নাটক পাঠ করে সর্বপ্রথম এদিকে আমার মন ও দৃষ্টি আকৃষ্ট হয়। তারপর পাশ্চাত্য দেশের নানা বিশেষজ্ঞের মতামতের সঙ্গে পরিচিত হই। ক্রমে খবর পাই ও দেশে সত্যিই কেউ কেউ যন্ত্র মানুষ তৈরি করেছেন। তারা ক্যাপেকদের কল্পিত রোবটদের মতো অতটা উন্নত না হলেও তাদের কার্যকলাপ দেখে জনসাধারণ অভিভূত না হয়ে পারেনি। আমার কিঞ্চিৎ পৈতৃক সম্পত্তি ছিল, তারই উপরে নির্ভর করে আমেরিকায় গিয়ে হাজির হলাম, কারণ আধুনিক যন্ত্রযুগে আমেরিকাই সবচেয়ে অগ্রসর দেশ। সেখানে সুদীর্ঘ 8 বছর ধরে বিভিন্ন যন্ত্রবিদ্যা বিশারদের অধীনে শিক্ষালাভ ও হাতে নাতে কাজ শিখে ফিরে আসি আবার আমার দেশে। ওই সময়ের মধ্যে আমি বিজ্ঞানের আরো নানা বিভাগেও জ্ঞান অর্জন করেছিলাম। তারপর কত গভীর চিন্তা, কত প্রাণপণ সাধনা, কত দুরূহ পরীক্ষার বারবার ব্যর্থতার পর আমার আদর্শানুযায়ী যন্ত্রমানব সৃষ্টি করলাম। সেসবের দীর্ঘ ইতিহাস এখানে লিখে আপনাদের মন ভারাক্রান্ত করতে চাই না। সফল হয়ে বেড়ে উঠল আমার উচ্চাকাঙ্ক্ষা। ওই কথায় আছে না, আশা বোধিং কো গত, আশার শেষ নেই। আর তাই হলো আমার পতনের কারণ। ভাবলাম এবারে আমি আরো যন্ত্র মানুষ বানাবো, যাদের সংখ্যা কেউ গুণে উঠতে পারবে না, যারা সত্যিকার মানুষের চেয়ে হবে ঢের বেশি শ্রমশীল, আজ্ঞাপালক ও কষ্ট সহিষ্ণু। সেই সব নকল মানুষের সাহায্যে আমি আসল মানুষের সমাজকে অধিকতর উন্নত করে তুলব। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষাই হলো আমার কাল। কারণ প্রথম যন্ত্র মানুষ তৈরি করতেই আমার সব টাকা পয়সা ফুরিয়ে যায়, সব। কিন্তু এখন তো আমার অনেক টাকার প্রয়োজন, নয়তো যন্ত্র মানুষ বানাবো কেমন করে? তখনই আমার মাথায় আসে যন্ত্র মানুষের সাহায্যে রাহাজানি করবার দুর্বুদ্ধি। স্থির করি যেসব অবাঙালি বাংলার রক্ত শোষণ করতে আসে
তাদের পিছনে যন্ত্র মানুষগুলোকে লেলিয়ে দিয়ে জোগাড় করব আমার মূলধন। তারপর সেই টাকায় নতুন নতুন যন্ত্র মানুষ তৈরি করে তাদের নিযুক্ত করব বাংলাদেশের গঠনমূলক কার্যে। রাহাজানির জন্য যে পাপ হবে সে পাপস্খলন করব স্বদেশের মঙ্গল সাধন করে। এই ছিল আমার যুক্তি। হয়তো এই যুক্তি ভুল, সাফল্যর গর্বে আগে তো বুঝিনি, এখন বুঝতে পারছি। সমাজ বিরোধী কাজের দ্বারা সমাজের মঙ্গল সাধন হয় না। এখন আমার সৃষ্ট যন্ত্র মানুষের কয়েকটি বিশেষত্বের কথা বলবো। এর শরীরের অধিকাংশই ইস্পাত দিয়ে তৈরি। এর পায়ের তলায় আছে রোলার, সমতল মেঝের ওপর দিয়ে ছোটার জন্য নেই। এ চিন্তা করতে পারে, কারণ এর মধ্যে খানিকটা ব্রেন টিস্যু রাখবার ব্যবস্থা করেছি। তবে মানুষের মতো এর মাথার ভেতরে তা থাকে না, থাকে তামার আধারে বুকের ভিতরে। এবং এর স্মৃতিশক্তিও আছে। এর দুই চোখের জায়গায় যে দুটো অগ্নিশিখা আছে সে দুটো সত্যি হেডলাইটের মতন কাজ করে। ওর আসল চোখগুলো আছে ওই তামার মস্তিষ্ক বাক্সের মধ্যেই, এবং সংখ্যায় তারা 10। ওই তামার আধার বা বাক্সটি হচ্ছে এই যন্ত্র মানবের সর্বস্ব, কারণ ওইখানেই মস্তিষ্ক ও চোখের সঙ্গে আছে ওর শ্রবণ যন্ত্র ও ঘ্রাণ যন্ত্র। কিন্তু দুঃখের কথা, পুলিশের লোকেরা অবিরাম গুলি ছুড়ে যন্ত্র মানুষের সেই তামার বাক্সটি নষ্ট করে দিয়েছে। তাই এখন সেটা আর যন্ত্র মানুষ বা রোবট নয়, সাধারণ একটা লোহার বিরাট খণ্ড। যন্ত্র মানুষ কানে যা শোনে তা রেকর্ড করতে পারে, এবং সেই জন্যেই তার মধ্যে ম্যাগনেসিয়াম তার জড়ানো একটি কাঠিম আছে। সে অঙ্ক করতে পারে, হিসেব রাখতে পারে, ফোন রিসিভ করতে পারে। এছাড়াও পারে আরো অনেক কিছুই। আমার হুকুম দেবতার হুকুম বলে মানতে বাধ্য, কিন্তু কলকবজার কথা জোর করে কিছুই বলা যায় না। যাতে হঠাৎ অবাধ্য হয়ে সে কোনো অকাজ কুকাজ না করতে পারে, সেই জন্যে তারও উপায় রেখেছি আমার নিজের হাতেই। পকেট ক্যামেরার মতো ছোট্ট একটি জিনিস সর্বদাই আমার সঙ্গে সঙ্গে থাকে। যন্ত্র মানুষ যত দূরেই যাক না কেন, সে আমার মতবিরুদ্ধ কোনো কাজ করলেই আমি ওই যন্ত্রের সাহায্যে তৎক্ষণাৎ জানতে পারবো, এবং বহুদূর থেকেই সঙ্গে সঙ্গে কল টিপে তাকে নিস্তেজ করতে পারবো। আরো অনেক কথাই বলতে পারতাম, কিন্তু বললাম না এই জন্যে যে বিশেষজ্ঞ ছাড়া সেসব আর কেউ বুঝতে পারবেন না। আর বলেই বা কি হবে? আমার আশার স্বপ্ন তো ভেঙে গিয়েছে। এখন দিনরাত কেবল চোখের সামনে দেখছি, সামনে খোলা রয়েছে লোহার গরাদের দরজা। শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের প্রথম গল্প নবযুগের মহাদানব। আজকের গল্পের কথক ও জয়ন্তের চরিত্রে শুভ, মানিকের চরিত্রে অভ্র, মোহনেন্দুর চরিত্রে সাংখ্য। গল্পে আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সাপোর্টিং সাউন্ড এডিটিং এবং স্পেশাল ভিডিও এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।